তোমাদের কলেজে নতুন একটা ছেলে এসেছে। আজ থেকে তোমাদের সাথেই লেখাপড়া করবে। মাহফুজ, তুমি সামনে এসো। স্যারের কথা মতো সামনে গিয়ে স্যারের পাশে দাঁড়ালাম। এই হলো তোমাদের নতুন বন্ধু, গতকালই অ্যাডমিশন নিয়েছে। এখানেও নতুন এসেছে। তোমরা ওকে দেখে রাখবে। স্যারের কথা শেষ না হতেই তানহা দাঁড়িয়ে গেল। স্যার, আপনাদের কি রুচিবোধ বলতে কিছু নাই, নাকি সব হারিয়ে গেছে? কই থেকে একটা খ্যাত ছোট লোককে কলেজে অ্যাডমিশন দিয়েছেন? কলেজের ইজ্জতটাই তো এর জন্য নষ্ট হয়ে যাবে। তানহার কথাটা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কোনো আজব জায়গায় আসলাম। এরা শুধু ভালো কাপড় চোপড়ই দেখে, ভিতরটা দেখে না। তানহা, জাস্ট শাট আপ। তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলেছ। ভুলে যেও না, তুমি এখানে শিক্ষা নিতে আসছো। এটা কোনো সিনেমা হল না। সিট ডাউন রাইট নাও। তানহা স্যারের কথাই বসে পড়ে। মাহফুজ, তুমি কিছু মনে করো না, নিজের জায়গায় গিয়ে বসে পড়ো, যাও। স্যারের কথা মতো নিজের সিটে এসে বসে পড়লাম। স্যার ক্লাস নিতে শুরু করলেন। ক্লাস করা শেষ হয়ে বেরিয়ে গেলাম। আজকে নতুন, তাই কোনো বন্ধু হয় নাই। ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগলাম। ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। হ্যালো স্যার। ওপাশ থেকে, মাহফুজ, তোমাকে যে মিশনে পাঠানো হয়েছে সেটা ভালোভাবে কমপ্লিট করা চাই। কোনো রকম কেউ যেন সন্দেহ না করে। এটা খুবই গোপনীয়ভাবে করতে হবে। হাত ফসকে বেরিয়ে গেলে দেশের জন্য বিপদে আসতে পারে। উপরের দিকে আমাদের চাই। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, এখানে আমি ছাত্র সেজে আসছি, তাই সন্দেহ করার কিছু নাই। এই মিশনটা কমপ্লিট করে এখান থেকে বের হব। স্যার শুধু কিছুদিন সময় লাগবে। ওপাশ থেকে ওকে, তোমাকে সময় দেওয়া হলো, তবে বেশি দেরি যেন না হয়ে যায়। বলে ফোনটা কেটে দিল। মনে মনে, অপরাধীদের তো জেলের ভাত খাইয়েই ছাড়ব। সে যেভাবে হোক তার আগে আমাকে এই কলেজ সম্পর্কে ভালো করে সব কিছু জেনে নিতে হবে। এইসব ভাবছি তখনই পেছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকলো। পেছনে ঘুরে দেখি একটা ছেলে দৌড়ে কাছে চলে আসলো, হাত বাড়িয়ে দেয়। হাই, আমি রাজ। হাই, আমি মাহফুজ। তো আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তোমার বাসা কোথায়? এই তো সামনেই। আর আপনার বাসা? ও, আমার বাসা এই সিনেমা হলের পিছনে। আর তুমি আপনি করে বলছো কেন? আমরা তো বন্ধু। বন্ধুত্বের মধ্যে কখনো আপনি চলে না। সো এখন থেকে তুই করে বলবি। আচ্ছা ঠিক আছে। তোর নাম্বারটা দে তো। রাজকে আমার নাম্বারটা দিলাম। তারপর দুইজন মিলে একটা গাছের নিচে বসলাম। তারপর দুইজনে মিলে কিছু আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে কলেজের পড়া কমপ্লিট করলাম। ঘুমানোর জন্য চোখটা বন্ধ করছি, তখনই ফোনটা বেজে উঠলো। আম্মু ফোন করেছে। হ্যাঁ আম্মু, কেমন আছো তুমি? আমি ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? তোর শরীরটা ভালো আছে তো? আর তুই কোথায়? আম্মু এখানে চিন্তার কিছু নাই, সব ঠিক আছে। শরীরটা অনেক ভালো আছে। আর আমি একটা গোপন মিশনে আছি, তাই কিছু বলা যাবে না। খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাব। আচ্ছা এখন রাখো, কালকে কথা হবে। আচ্ছা বাবা, যেখানেই থাকিস অনেক ভালো থাকিস। বলে ফোনটা কেটে দিল। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে আবার কলেজে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ডিম ভাজি আর ভাত রান্না করলাম। তারপর খেয়ে দিয়ে কলেজে চলে আসলাম। রাজকে কলেজের গেট থেকেই পেয়ে গেলাম। তারপর দুইজন মিলে ক্লাসের দিকে পা বাড়ালাম। একটা ক্লাস করে বাইরে বের হয়ে আসলাম। তারপর আড্ডা দিতে লাগলাম। এমন সময় তানহা আমাদের সামনে আসলো। কিরে ছোট লোক, বন্ধুও তো একটা জোগাড় করে নিয়েছিস দেখছি। তানহা, ভদ্রভাবে কথা বলো। তুমি ওকে ছোট লোক বলছো কেন? বলছি বেশ করছি। তো তোর এত চলছে কেন রে? কি রে ছোট লোক, তুই কি ওর কাছ থেকে টাকা মেরে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? তানহা, আপনি কিন্তু আপনার সীমা পার করে ফেলছেন। এখান থেকে চলে যান বলছি, না হলে। না হলে কি করবি তুই আমার? কি করব দেখবি তুই। ঠাস করে একটা চড় বসায় দিলাম। তানহা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। কি ভেবেছিস? হ্যাঁ, সেই প্রথম দিন থেকেই অপমান করে চলেছিস। কিছু বলি না বলে কি মাথায় উঠে গেছিস নাকি? চারপাশে তাকিয়ে দেখি পুরো কলেজের সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আরে ভাই, আমি কি এলিয়েন নাকি? তানহা মাটি থেকে ওঠে। তুই কাজটা ঠিক করলি না ছোট লোকের বাচ্চা। তোর অবস্থা দেখ আমি কি করি। বলি কাকে জানি ফোন দিল। তোর অবস্থা দেখ কি করি আমি। তুই সাপের লেজে পা দিয়েছিস। তানহার কথা শুনে মুচকি হাসলাম মনে মনে। সাপের লেজে কে পা দিয়েছে সেটা পরে জানতে পারবি। এই রাজ, চল এখান থেকে। বলে রাজকে নিয়ে ক্লাসে চলে আসলাম। মাহফুজ, তুই কিন্তু একটা ভুল করে ফেললি। তানহার বাবা এই শহরের এমপি। তার যথাই পুরো কলেজ চলে, যেখানে তানার সাথে কেউ কেউ কথা বলতে সাহস পায় না। আর তুই
তার মেয়ের গায়ে হাত দিয়েছিস, তুই এবার গেলি। আরে অত ভয় পাস না তো, মন দিয়ে ক্লাস কর, কিছুই হবে না। তারপর মন দিয়ে স্যারের লেকচার শুনতে লাগলাম। একটু পরেই কলেজ গেট দিয়ে 3 থেকে 4টা গাড়ি প্রবেশ করে। গাড়ি থেকে কয়েকজন পুলিশ বের হয়ে আসে। তাদের একজন বলে ওঠে, এই তোদের কলেজে মাহফুজ কে রে? একটা ছেলে মাহফুজের ক্লাসটা দেখিয়ে দেয়। তখনই পুলিশ ভিতরে প্রবেশ করে। এখানে মাহফুজ কে? সামনে তাকিয়ে দেখি কয়েকজন পুলিশ রাজ পাশেই বসা ছিল। পুলিশ দেখে ভয় পেয়ে যায়। তারপর আমি দাঁড়িয়ে যাই। জি, আমি মাহফুজ। নামটা বলার সাথে সাথেই 2জন পুলিশ এসে 2 পাশ দিয়ে জাপটে ধরে নেয়। কোনো ভাবতে ছুটতেই পারছি না। আরে আপনারা কি করছেন? শুধু শুধু আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন? আমার অপরাধটা কি? তোকে শুধু শুধু ধরে নিচ্ছি মনে করেছিস? তুই তো সোজা এমপির মেয়ের গায়ে হাত দিয়েছিস রে ছোট লোক। তোর পোশাক আশাক দেখে তো খ্যাত আর ছোট লোক ছাড়া কিচ্ছু মনে হয় না। তবুও টার্গেট একদম এমপির মেয়েকে। চল, তোর জন্য স্বয়ং এমপি নিজে এসেছেন। 2টা পুলিশ মাহফুজকে ধরে নিয়ে কলেজ গেটের কাছে চলে আসে। পুরো কলেজের ছেলেপেলে ঘটনাটি দেখছে। গাড়ির সামনে দেখি তানহা দাঁড়িয়ে আছে, আর সাথে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই লোকটা বলে উঠল, ওসি সাহেব, এই ছেলেটাকে এমনভাবে শাস্তি দিবেন যাতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। তখন বুঝে গেলাম যে লোকটা তানহার বাবা। ওসি স্যার, আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমাকে 1 মিনিট বাড়িতে কথা বলতে দিন, নয়তো সবাই চিন্তা করবে আমার জন্য। পুলিশ কি মনে হলো জানি না, কিছুক্ষণ ভেবে তার ফোনটা আমার হাতে দিলে। আমি একটা নাম্বার তুলে ফোন লাগালাম। কিছুক্ষণ কথা বলে ওসির দিকে ফোনটা বাড়িয়ে দিলাম। এই যে ফোনটা নিন আর কথা বলুন। মাহফুজের কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ কথা বলল। তারপর মুখে ভয়ের ছাপ দেখা দিল। স্যার স্যার সরি স্যার, আমি ব্যাপারটা জানতাম না স্যার, আর কখনো এমন হবে না স্যার। বলে ফোনটা কেটে দিল। সরি এমপি সাহেব, আমি এই ছেলেটাকে অ্যারেস্ট করতে পারবো না। এটা আপনি কি বলছেন ওসি সাহেব? যে কাজে আসলেন সেটা ঠিক মতন করুন, না হলে এমন জায়গায় ট্রান্সফার করাবো যে মশা মারতে মারতে দিন শেষ হয়ে যাবে। আরে স্যার রাখেন আপনার মশা মারা, আপনার মশা এবার আপনি মারুন। ওসির কথা শেষ হতেই এমপি সাহেবের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরে। একটু পরে এমপি সাহেবের মুখ কালো হয়ে যায়। ফোনে কথা বলা শেষ করেই তানখান গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। তানহা, তোর সাহস তো কম না। তুই জানিস তুই কার সাথে পাঙ্গা লড়ছিস? তোকে তো ইচ্ছে করছে আরো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিই। মাহফুজ বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না আঙ্কেল, আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নাই। তবু যদি কখনো কোনো সমস্যা ফেস করো তাহলে আমাকে বলো। আচ্ছা, এখন চলে যাচ্ছি, ভালো থেকো বাবা। বলে তিনি চলে গেলেন। পুরো কলেজ তো অবাক হয়ে তাকিয়ে আছে। যাকে ধরতে আসছিল একটু আগে এখন কি থেকে কি হয়ে গেল। মাহফুজকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু সব থেকে বেশি অবাক হয়েছে তানহা, কারণ এই পর্যন্ত অনেক ছেলেকে এইভাবে জেলে পাঠিয়েছে। তানহার দিকে চোখ তুলে তাকালেও অবস্থা খারাপ হয়ে যেত। সেখানে মাহফুজকে তো ধরলই না, উল্টো খ্যাতটাকে ছেড়ে দিয়ে তার বাবা থাপ্পড় দিয়ে চলে গেল। সেখানে তানহার বাবা তানহাকে কখনো মারে না তো দূরে থাক, একটি বকা পর্যন্ত দেন নাই। সেখানে আজ কি না এই খ্যাতটার জন্য থাপ্পড় মেরে দিল। তানহা মনে মনে প্রতিজ্ঞা করে এই খ্যাতটাকে যে করেই হোক শাস্তি দিয়েই ছাড়বে। এইটা তার কঠোর প্রতিজ্ঞা। তানহার বাবার সাথে কথা বলা শেষ করে চলে যেতে ধরছে, তখনই পেছন থেকে ওসি ডাক দিল। এই ছেলে, এদিকে আসো, একটা কথা আছে। ওসির কথা মতো সামনে গিয়ে দাঁড়ালাম। কি বলবেন বলুন, আমার সময় নাই। এমনিতেই ক্লাস চলাকালীন নিয়ে আসছেন আমাকে। তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাই, প্লিজ না করো না। ওকে চলুন, কিন্তু আমার বেশি সময় নষ্ট করা যাবে না। তারপর ওসির সাথে একটু সাইডে চলে গেলাম। ওসি সাইডে এসে আমাকে স্যালুট করে বসলো। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার বিষয়ে সবকিছু জেনে গেছি। এখন এখানে আপনি থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। যা জেনে নিয়েছেন চুপচাপ চেপে যাও। তোমার মুখ থেকে যেন কোনোভাবে এই কথা বের না হয়ে যায়, সাবধান। ওকে স্যার, ভুল করেও কিছু বের হবে না। ওকে, তুমি এখন যেতে পারো, আমার ওদিকে কাজ আছে। বলে সেখান থেকে চলে আসলাম। সামনে তাকিয়ে দেখি রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি রে রাজ, এইভাবে তাকিয়ে আছিস কেন? তুই কে এটা আমাকে বলতো। তানহার বাবা ফোনে কথা বলার পর তোকে ছেড়ে দিল, যেখানে তানহা অনেক ছেলেকে ওর বাবার দিয়ে জেলের ভাত খাইয়েছে, সেখানে তোকে এমনিতেই ছেড়ে দিল। তুই কে আর তোর পরিচয় কি? এটা তুই কোনো কথা বললি? আমি তো তোর বন্ধু, আর কেন যেন আমাকে কিছু না করে ছেড়ে দিল।
আচ্ছা, এখন এসব কথা ভেবে কাজ নাই। এখন চল বাসার দিকে যাওয়া যাক। তারপর তাহসিনকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে বাইরে তোকে একটু ঘুরে আসলাম। রাতে কলেজে পড়াটা শেষ করে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। ঘুমে চোখটা জড়িয়ে আসছে, আর তখনই টেবিলে থাকা ফোনটা বেজে উঠল। দূর, এই সময় আবার কে ফোন দিবে? রাত বাজে 11টা। ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু ফোন করেছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো আম্মু, কেমন আছো তুমি? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি আমি বল? আজ কতদিন হয়ে গেল তুই বাসায় নাই। তোর জন্য সব সময় আমার মনটা খারাপ থাকে। তোর বোন তো সব সময় তোর কথা বলে। আচ্ছা আম্মু, সবার কথাই তো শুনলাম, বাট বাবা কেমন আছে? তোর বাবাও তোকে অনেক মিস করছে, কিন্তু সে একটা বিষয়ে অনেক খুশি যে তার ছেলেটা দেশের জন্য কাজ করছে। সাথে আমরাও গর্ব করি তোর জন্য। আম্মু, শুধু তোমরা আমার জন্য দোয়া করো যেন যে কাজে নেমেছি সেটা সম্পূর্ণ করতে পারি, তাহলে দেশের জন্য অনেক বড় কিছু করতে পারবো। আচ্ছা, এখন ফোনটা রাখছি, কালকে কথা হবে। তারপর ফোনটা কেটে দিলাম, কিন্তু ফোনটা আবারও বেজে উঠল। এবার তাকিয়ে দেখি কোনো এক অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে তোমার চেনা কেউ একজন। কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা কোনো মেয়ের কণ্ঠ। আচ্ছা, আপনি কে বলছেন? বললাম তো, তোমার কাছের একজন মানুষ। আপনার এসব ফালতু কথা শোনার সময় আমার নাই। আর আমার নাম্বার পেয়েছেন কোথায়? বাবা, প্রিয় মানুষটার নাম্বার পেতে আবার কোনো সমস্যা হয় নাকি? এই যে ম্যাডাম শুনুন, আপনি যেই হন না কেন, এসব আজাইরা পেঁচাল আমার শোনার সময় আমার নাই। সো ফোনটা রাখলাম। আই বলছি, এত রেগে যাওয়ার কি আছে? আমি তানহা। নামটা শোনার পরই পুরো অবাক হয়ে গেলাম। যে মেয়েটা আমাকে দেখতে পারে না সে আমাকে ফোন দিয়েছে। কিন্তু তারপরই তার সব আচরণ মনে পড়ে গেল, আর খারাপ লাগতে শুরু লাগলো। এই মেয়ে, তুমি আমাকে ফোন দিছো কেন? আমাকে অপমান করে তোমার ভালো লাগে নাই? আবার এখন ফোন দিয়ে অপমান করার চিন্তা ভাবনা করছো? বিশ্বাস করো মাহফুজ, আমি নিজের অহংকারের কারণে সবকিছু করেছি। মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন নিজের ভুলটা বুঝতে পারছি। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি তোমার উপর রাগ করি নাই, যা হয়ে গেছে সেটা বাদ দাও। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটাই অনেক। এখন রাখতে পারো। না না, আগেই রাখবে না। আগে তোমাকে বলতে হবে যে আমাকে মাফ করে দিয়েছো, না হলে তোমাকে ছাড়ছি না। মনে মনে কি যে বিপদে পড়লাম রে ভাই। মেয়ে তো দেখে আঠার মতো লেগে আছে। ওকে, ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। এখন খুশি তো? খুশি মানে? অনেক খুশি। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? প্লিজ এটাতে না করো না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার ভালো বন্ধু। অনেক ধন্যবাদ তোমাকে। তারপর তানহার সাথে অনেক সময় কথা বললাম। কিছুক্ষণ কথা বলেই দুইজনে অনেকটা ফ্রি হয়ে গেলাম। আচ্ছা তানহা, এখন রাখছি, কালকে কথা হবে, কারণ কলেজ আছে। এখন না ঘুমালে কালকে উঠতে পারবো না। ওকে, ঘুমিয়ে পড়ো। বলে ফোনটা কেটে দেয়। চোখ দুটো বন্ধ করতেই ঘুমিয়ে গিয়েছে। একেবারে সকালবেলা উঠলাম। তারপর নামাজটা পড়ে নিয়ে চুলায় রান্না বসালাম। একটা ডিম ভাজি করে ভাত রান্না করে খেয়ে নিলাম। তারপর কলেজের দিকে রওনা দিলাম। একটু পর কলেজে পৌঁছে গেলাম। আমাদের আড্ডার জায়গায় রাত বসে আছে একা একা। তারপর আমিও গিয়ে ওর সাথে সামিল হলাম। কিরে, তোর এতক্ষণ লাগে আসতে? সেই কখন থেকে তাওর জন্য বসে আছি। আমি ঠিক সময়ে আসছি, কিন্তু তুই আজকে অনেক আগে আসছিস আজকে, তাই এত দেরি মনে হচ্ছে। সরি রে, ঘড়ির দিকে খেয়াল করি নেই। থাক, তোর খেয়াল করতে হবে না, ক্লাসের সময় হয়ে গেছে, এখন ক্লাসে চল। তারপর দুইজনে মিলে ক্লাস চলে গেলাম। একটু পর স্যার ক্লাসে নেওয়া শুরু করলো। কিছু সময় পর তানহা দৌড়ে ক্লাসরুমে ঢুকে গেল। তানহা, তুমি আমার অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকলে কেন? সরি স্যার, ভুল হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে, তাই দৌড়ে চলে আসছি। ওকে, ঠিক আছে, জায়গায় গিয়ে বসো। তানহা গিয়ে নিজের জায়গায় বসলো, কিন্তু লক্ষ্য করলাম যে ওর ক্লাসের দিকে কোনো মনোযোগ নেই। বারবার শুধু আমার দিকে তাকাচ্ছে। পুরো ক্লাস জুড়ে আমার দিকেই তাকিয়েছিল। ক্লাস শেষ হওয়ার পর বাইরে গিয়ে রাজের সাথে আড্ডায় বসলাম। তখনই তানহা আমাদের সামনে আসলো। হাই মাহফুজ, কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো আছি, তুমি? হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। সো বসতে পারি? হ্যাঁ অবশ্যই। পাশে তাকিয়ে দেখি রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ও রাজ, তোকে তো বলাই হয় নাই। তানহা ওর ভুলটা বুঝতে পারছে, তাই ওকে বন্ধু করে নিয়েছি। এতে কি তোর কোনো আপত্তি আছে? আমার আর কিসের আপত্তি থাকবে? তোদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল, কিন্তু তুই যেহেতু নিজেই মিটিয়ে নিয়েছিস সব কিছু, সেটাতে আমারও আপত্তি থাকার কথা নয়।
ওকে ঠিক আছে। অনেক সময় আড্ডা দিলাম, তিনজন মিলে। তারপর সবাই নিজেদের বাসায় চলে গেলাম। দুপুরে ঘুম দিলাম একটা। হঠাৎ করে ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ফোন রিসিভ করলাম, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে। আমি রিশা। তোমার নিশ্চয়ই আমার কথা মনে আছে। এটা আবার মনে না থাকার কি হলো? তুমি আমার সেই ছোটবেলার বান্ধবী, তোমাকে তো মনে থাকবেই, তাই না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। সো এখন কি কোনো জব করছো তুমি? হ্যাঁ, আমি একজন সিআইডি অফিসার। আর আমি এটাও জানি তুমি কি জন্য এখানে আসছো আর কি জন্য এই কলেজে ভর্তি হয়েছো। তুমি যাদের সম্পর্কে পুরোপুরিভাবে জানতে চাইছো সেটা আমার কাছে আছে। তুমি চাইলে আমার সাথে দেখা করতে পারো, তারপরে সব বিষয়ে আলোচনা হবে। ওকে, তোমার সাথে আজকে বিকালে দেখা করব। তাহলে তুমি কোথায় দেখা করতে পারবে? আমরা দুজন জ্যাকসন কফি শপে দেখা করতে পারি, ঠিক বিকেল 4টায়। ওকে ডান, আমি পৌঁছে যাব। তারপর ফোনটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পড়লাম রিক্সার উদ্দেশ্যে। একটু পরে কফি শপে পৌঁছে গেলাম। ভিতরে ঢুকে দেখি রিশা একটা টেবিলে বসে আছে। সরি রিশা, আমার একটু দেরি হয়ে গেল। তুমি কষ্ট করে এত সময় বসে আছো, তোমার এখনো সেই আগে আগে চলে আসার অভ্যাসটা যায় নাই দেখছি। ঠিক বলেছ, আমার এখনো সেই অভ্যাসটা যায় নাই। আর ভালো জিনিস নিশ্চয়ই যত্ন করে রেখে দিতে হয়। হ্যাঁ, সেটাও অবশ্য খারাপ বলো নাই। তো বলো, কি খাবে তুমি আজকে? এই, পাগল হয়ে গেছো নাকি তুমি? আজ কতদিন পর তোমার সাথে দেখা হলো। আজকে তুমি শুধু বসে থাকবা আর আমি খাওয়াবো। ওকে ঠিক আছে মিস সিআইডি অফিসার, তুমি তো দেশের জন্য খুব ভালো কাজ করছো। আর আমারও খুব ভালো লাগলো যে তোমার সাথে এভাবে কথা বলতে পারছি। এই হয়েছে তো, পাম দেওয়ার দরকার নাই। তুমিও তো কম না, তুমিও তো একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডার, সেটাও আবার ওয়ান ম্যান আর্মি কমান্ডার। তুমি তো দেশের জন্য খুব ভালোভাবে লড়াই করতে পারবে। আমাদের কথা বলার মাঝেই ওয়েটার এসে দুটা কফি দিয়ে গেল। রিশা, তুমি এর মধ্যে কফিও অর্ডার দিয়ে ফেলছো? তারপর আরো বেশ কয়েকটা আইটেম আসলো। এবার এগুলো খেয়ে নাও। আর হ্যাঁ, তোমাকে যে জন্য আসতে বলেছি, একটু ওয়েট করো। রিশা ব্যাগের থেকে একটা সিডি প্লেয়ার বের করে। এই নাও, এর ভিতরে তোমার সব কিছুর ইনফরমেশন দেওয়া আছে। আর আমার সন্দেহ যে এই কলেজের প্রিন্সিপালও এটার সাথে জড়িত। আরে সেটা তো আমি খুঁজেই নিব যে কে এই দেশবিরোধী কাজের সাথে জড়িয়ে। ওদের সব কয়টাকে ধরে এমন অবস্থা করব যে বাকি সন্ত্রাসীরা ভাবতেও ভয় করবে। তারপর দুইজন মিলে খেয়ে নিয়ে বের হয়ে গেলাম। তারপর বাসায় চলে গেলাম। রাতে ল্যাপটপটা অন করে সিডি প্লেয়ারটা প্লে করলাম। বাহ, রিশা তো দেখছি খুব ভালো কাজ করেছে, সব ইনফরমেশন এখানে নিয়ে আসছে। কিন্তু হঠাৎ করেই চোখটা এক জায়গায় আটকে গেল। কলেজের প্রিন্সিপাল সেই ওসির সাথে বসে আছে। এটা শুধু একটা ফটো, একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে ওসির সাথে প্রিন্সিপাল কিছু একটা বিষয় নিয়ে হেসে কথা বলছে। আবার রিশাও তো বলেছিল যে সে প্রিন্সিপালকে সন্দেহ করে। তাহলে কি প্রিন্সিপালও এই কাজের সাথে জড়িত? এইসব কথা ভাবছি তখনই ফোনটা বেজে উঠল। ফোনের শব্দে ধ্যান কাটলো। ফোনের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো স্যার। কি মাহফুজ, তোমার কাজ কত দূর এগোলো? জি স্যার, সব কিছু ভালোভাবে চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি এই কেসটা সলভ করে ফেলবো। কথা বলা শেষ হতেই ফোনটা কেটে গেল। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কলেজে গিয়ে রাজের সাথে আড্ডা দিতে লাগলাম। আর তখনই দেখি 3 থেকে 4 জন ছেলে প্রিন্সিপালের রুমে ঢুকলো। সবগুলোকেই দেখতে গুন্ডাদের মতো। সবাই মাস্ক পরে আসছে, যেন মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে এসেছে। কলেজে আসার পর থেকে ওদেরকে দেখি নাই। তবে কি ওরা প্রিন্সিপালের সাথে মিলে কুকর্ম করে নাকি? মনে প্রচুর পরিমাণ সন্দেহ হতে লাগলো। কি হচ্ছে দেখা দরকার। এই রাজ, আমার একটা পার্সোনাল ফোন আসছে, আমাকে একটু সাইডে যেতে হবে। রাজকে মিথ্যা বললাম, কারণ এখন প্রিন্সিপালের রুমে যেতে হবে। রাজের কাছ থেকে সরে গিয়ে প্রিন্সিপালের রুমের দরজার কাছে দাঁড়ালাম। তারপর লুকিয়ে তাদের কথা শুনতে লাগলাম। এই, তোমরা কলেজে আসছো কি জন্য? তোমাদেরকে না বলেছিলাম যে আমি ফোন করব? যদি কেউ এটা দেখে নেয় তাহলে তোমরা সহ আমাকেও জেলে ঘানি টানতে হবে। আরে প্রিন্সিপাল, রাখতো তোর জেল, আমরাও সব জেলের ভয় পাই না। তোকে বলেছিলাম যে ড্রাগগুলো দেশের বাইরে পাঠাতে হবে, সেটা যে করেই হোক। তুই সেগুলো নিয়ে কোথায় রাখছিস বল তাড়াতাড়ি। তোমরা উত্তেজিত হচ্ছ কেন এত? আমি তো টাকার গোলাম। তোমাদের ড্রাগগুলো আমি যথাসময়ে পাঠিয়ে দেব, কারণ আমি চাই অনেক বড় লোক হতে। এই প্রিন্সিপাল হয়ে কতদিন থাকবো? আমি একেবারে দেশের বাইরে চলে যাব আর জীবনটাকে উপভোগ করব।
ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি। ঠিক সময় যেন মালগুলো পেয়ে যাই, না হলে তোকে এমন অবস্থা করব যে তোকে কবরও ভয় পেয়ে দাফন করতে দিবেন। বলে ছেলেগুলো চলে গেল। এদিকে আমার সমস্ত কিছুর ভিডিও করা শেষ। ছেলেগুলো আসতেই লুকিয়ে পড়লাম। তারপর আবার রাজের কাছে চলে গেলাম, কিন্তু আড্ডা দেওয়া আর হলো না। তানহা রাজের সাথে বসে আছে। কিরে, তোর কথা বলতে এত সময় লাগে? সেই কখন চলে গেলি? আরে এখন তো আসছি, আর ওয়েট করা লাগবে না। মাহফুজ, তুমি কোথায় গিয়েছিলে? আমি এসে দেখলাম রাজ বসে আছে, বাট তুমি নাই। ওকে জিজ্ঞাসা করলে বলল মোবাইলে কথা বলতে গেছে। সো কথা বলতে কি এত সময় লাগে নাকি? দুইজন মিলে আমার পিছনে লাগছে, এখন আমার কান্না পাচ্ছে। থাক, আর কান্না করতে হবে না। অনেক ক্ষুধা লাগছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এখন চল, ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসে। এই রে, তোর কথা শুনে তো ক্ষুধা আমারও লেগে গেল। ও, তোমাদের ক্ষুধা লেগেছে? সেটা আগে বলবে তো। চলো, তোমাদেরকে আজ রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো। আমার পক্ষ থেকে একটা ট্রিট। কি, তোমরা খুশি তো? আর খুশি না মানে? এমপি সাহেবের মেয়ে টিট দিবে, আর সেটাতে খুশি না হয়ে থাকা যায়? তারপর সবাই মিলে ভালো একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ওয়েটারকে ডেকে নিয়ে খাবারের অর্ডার দিলাম। রাজ ওর মনের মতো করে অর্ডার দিল। রাজের অর্ডার দেওয়া দেখে তো মনে হচ্ছে যেন একটা রাক্ষসকে খাওয়াতে নিয়ে এসেছে। কি রে রাজ, তুই এত খেতে পারবি তো? আরে বলিস কি, খেতে পারবো না মানে? তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখ, যা, তারপর কথা বলবি। রাজের কথা শুনে তো হেসে দেয় তানহা। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মনে চাই সেটাই খাও। আজ আমার পক্ষ থেকে ট্রিট বলে কথা। একটু পর ওয়েটার এসে সব আইটেমগুলো দিয়ে যায়। তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। রাজ প্রচুর পরিমাণে খেলো, যা দেখে আমি তো পুরাই অবাক। খাওয়ার শেষে সব বিল মিটিয়ে বের হয়ে গেলাম। আচ্ছা, এখন তাহলে বাসার দিকে রওনা দেওয়া যাক। কালকে আবার কলেজে দেখা হবে। তারপর সবাইকে বিদায় জানিয়ে চলে আসলাম। এখন একটাই কাজ, কবে এই ড্রাগগুলো পাচার হবে সেটা জানতে হবে। আর আমার অভিজ্ঞতা অনুযায়ী এই কলেজ থেকে ড্রাগগুলো পাচার হবে। ওরা শুধু সময়ের অপেক্ষা করছে। বিকালবেলা রিশাকে ফোন করলাম। হ্যাঁ মাহফুজ, বলো কি খবর তোমার? হ্যাঁ, আমার খবর তো অনেক ভালো। তো তুমি কি এখন জ্যাকসন কফি শপটাতে আসতে পারবে? হ্যাঁ, আসতে পারো। তবে একটা কথা, আসার সময় এই শহরের একটা ম্যাপ নিয়ে আসবে, আর ড্রাগ ডিলার ড্রাগনের এলাকারও একটা ম্যাপ নিয়ে আসবে। তুমি চলে আসো, আমি রওনা দিচ্ছি। ওকে, আমি এখনই বের হচ্ছি, তুমি চলে আসো। রিশা সাথে কথা বলে দ্রুত তৈরি হয়ে নিলাম। তারপর জ্যাকসন রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু পর পৌঁছে গিয়ে দেখি রিশা বসে আছে। সরি রিশা, একটু দেরি হয়ে গেল নাকি? না না, দেরি হয়নি, আমার একটু আগে আসার অভ্যাস। তো জিনিসগুলো এনেছো তো? হ্যাঁ, সবকিছু এনেছি। তারপর ম্যাপ বের করে দিল। নাও, এটা হলো আমাদের বন্ধুত্বের উপহার। তুমি চাইলে কিন্তু আমাদের পুরো সিআইডি টিম তোমাকে সাহায্য করতে পারে। আরে না, তার আর কোনো দরকার হবে না, আমি একা কাজটা করতে পারবো। তবুও একবার ভেবে দেখতে পারো। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি এত ফিট থাকো কেমন করে? আরে বাবা, একজন কমান্ডো আমি, সারাদিন এইসব নিয়ে থাকতে হয়, তো এত সব কাজ করতে গেলে তো ফিট থাকতেই হবে। তারপর দুইজনে মিলে কফি খেলাম। আচ্ছা, এখন যাওয়া যাক। ডিনারের কফির বিলটা আমি দিলাম, কিন্তু পরের ট্রিটটা কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে, এখন বের হওয়া যাক। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। রিশা হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করলো। ওকে, তাহলে যাওয়া যাক। ওকে বিদায় দিয়ে রাস্তা পার করলাম। হঠাৎ করে পিছন থেকে রিশা চিৎকার শুনতে পেলাম। এই, তোমরা কারা? আমাকে ছেড়ে দাও বলছি। রিকশার আওয়াজ শুনে পিছনে তাকাতেই দেখি একটা গাড়িতে ওকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। নিশ্চিত ড্রাগনের লোকেরা আমার ব্যাপারে জেনে গেছে আর ভুল করে ঈশাকে তুলে নিয়ে যাচ্ছে। আমিও ওদের পিছনে দৌড়াতে লাগলাম। গাড়িটা স্পিডে চলছে, কিন্তু আমিও কমান্ডোতে দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছি। সো সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলাম। ওরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে গেল। কি করব কিছুই মাথায় আসছে না। তখন রাস্তায় একটা মোটা লাঠি দেখতে পেলাম। ওইটা ওদের গাড়ির দিকে ছুঁড়ে মারলাম। সাথে সাথে গাড়ির সামনের কাজটা ভেঙে গেল আর ওরা কন্ট্রোল করতে না পেরে গাড়ি থামিয়ে দিল। দৌড়ে গিয়ে রিশাকে গাড়ি থেকে বের করলাম, কিন্তু 10 থেকে 13 জন আমাদেরকে ঘিরে ধরলো। রিশাকে সাইডে সরিয়ে দিয়ে সব কয়টাকে মারতে থাকলাম। একটু পর দেখি মাটিতে সব কয়টা পড়ে গড়াগড়ি খাচ্ছে। তারপর রিশার দিকে তাকিয়ে একটা গুলি এসে সোজা আমার পেটের বাম পাশে লাগলো। সাথে সাথে চোখ দুইটা বন্ধ হয়ে গেল। এই অবস্থায় দেখে মাহফুজ বলে একটা চিৎকার দেয় রিশা, কিন্তু মাহফুজের নিথর দেহ মাটিতে পড়ে আছে।
কোনো সারা শব্দ নেই। সেই লোকগুলো এসে জোর করে রিশাকে তুলে নিয়ে যায়। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি 3টা লোক দাঁড়িয়ে আছে। চারিপাশে তাকাতেই দেখি আমি হসপিটালে বেডে শুয়ে আছি। তখন সামনে দাঁড়ানো একটা লোক বলে উঠল, এই ছেলে, রিশা কোথায়? মনে মনে, এরা আবার কারা যে রিশার খোঁজ নিতে আসছে? ব্যাপারটা এখন চেপে যেতে হবে। আমি কোনো রিশাকে চিনি না। আর আপনারা কে? আমরা সিআইডি থেকে আসছি, আর রিশাও একজন সিআইডি অফিসার। এইটা রিশার ছবি। একটা ছবি সামনে দিয়ে বলল। আর আমরা তোমাকে জঙ্গল থেকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। ছবির দিকে তাকিয়ে দেখলাম যে এটা রিশা, কিন্তু ওদেরকে এখন আমার সম্পর্কে বললে পুরো প্ল্যানটাই বরবাদ হয়ে যাবে। তাছাড়া রিশাকে বলেছিলাম যে আমি ওদের কোনো প্রকার সাহায্য নিব না, তাই একটা প্ল্যান মাথায় আসলো। শুনুন, আমি এই মেয়েটাকে চিনি না। আর আমি কিভাবে জঙ্গলে ছিলাম সেটাও আমি জানি না। আমি তো সকালে কলেজের জন্য বেরিয়েছিলাম, তারপর আমার আর কিছু মনে নাই। স্যার, তাহলে কি ওর স্মৃতিশক্তি চলে গেল নাকি? না না, আমার স্মৃতিশক্তি আলে যায় নাই। আমার সব কিছু মনে আছে। আমার নাম মাহফুজ। এখানে একটা কলেজে আমি পড়ালেখা করি, বাট কলেজে বের হওয়ার পর থেকে আমার কিছুই মনে নাই। ডক্টর, আমার মাথা ব্যথা করছে। রাহাত, এবার ছেলেটার একটু রেস্টের প্রয়োজন, না হলে মাথায় অতিরিক্ত চাপ পড়বে। কিন্তু ডক্টর, আমাদের ওকে জিজ্ঞাসাবাদ করার আছে। দেখো রাহাত, এখন যদি আর ওকে চাপ দাও তাহলে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে। সো প্লিজ লিভ হিম অ্যালোন। তখন অফিসাররা আর কোনো কথা বলতে পারলো না। তারা কেবিন থেকে বের হয়ে গেল। আর তখনই তানহা দৌড়ে ভিতরে প্রবেশ করলো। পিছনে রাজও আছে। এই মাহফুজ, কি হয়েছে তোমার? জানো তোমার জন্য কত টেনশন হচ্ছিল। ডক্টর, মাহফুজের কি হয়েছে? দেখো তানহা, চিন্তার কোনো কারণ নাই। ওনার একটা গুলি লেগেছিল পেটের ডান পাশে। সেন্সিটিভ এলাকা ছুঁয়ে বেরিয়ে গেছে। এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনি আমাকে কেমন করে চিনেন? আরে তুমি আমাদের আনোয়ার সাহেবের মেয়ে, আর তোমাকে চিনবো না এটা কেমন করে হয়? এই মাহফুজ, কেমন করে হলো এসব? জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল। কতবার যে তোমাকে ফোন করেছি, বাট তোমার কোনো খবর পাই নাই। তারপর অনেক কষ্টে তোমার খোঁজ পেয়ে চলে আসলাম। এই তানহা, আমার কিছুই হয় নাই। আমি এখন একদম ঠিক আছি। আর তুমি এত উতলায় হয়েও না, শরীর খারাপ করবে তো। আমার শরীর নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। নিজের পেটে গুলি লাগছে, সেটা নিয়ে কোনো চিন্তা নাই। এটা বলে কেঁদে দেয়। আরে পাগলি, তুমি কাঁদছো কেন? কাদার মতো কিছু হয়েছে নাকি? আর ডক্টর তো বলেই দিয়েছে যে আমি সম্পূর্ণ বিপদমুক্ত। তুমি আর কি বুঝবে? আমার কোনো প্রিয় মানুষের কিছু হলে খুব কষ্ট হয় আমার। আর তুমি তো এখন আমার খুব ভালো একটা বন্ধু। আচ্ছা ডক্টর, আপনারা ওর সমস্ত রকমের ট্রিটমেন্ট করুন, কোনো কমতি যেন না থাকে। যত টাকা লাগে আমি দিব। নার্স, রোগীকে একটা ঘুমের ওষুধ দিন। এখন ওনার ঘুমের প্রয়োজন। নার্স এসে মাহফুজকে একটা ঘুমের ঔষধ দেয়। ঔষধ খেয়ে মাহফুজ ঘুমিয়ে পড়ে। একটানা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকে মাহফুজ। পরে দুপুরে ঘুম ভেঙে যায়। আস্তে করে চোখ খুলে তাকিয়ে দেখি আমার পাশে তানহা বসে আছে। আমার হাতের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। কিছু চুল ওর মুখের উপরে এসে পড়েছে। সব মিলিয়ে ওকে খুব মায়াবী লাগছে। ইচ্ছে করছে ওর কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দিই, কিন্তু সেই দিক দিয়ে আমি বাধ্যগ্রস্ত, কারণ দুইজনের মধ্যে ভালো বন্ধুত্বের বেশি কিছুই নেই। এইসব ভাবতে গিয়ে হাতটা হালকা টান লাগে। আর তখনই তানহার ঘুমটা ভেঙে যায়। ওহ মাহফুজ, তুমি উঠে পড়ছো? এখানে বসে থাকতে থাকতে চোখটা যে কখন লেগে গিয়েছিল বুঝতে পারি নাই। তোমার তো এখন দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে। রাজকে খাবার আনতে পাঠিয়েছি, এক্ষুনি চলে আসবে। দুইজনে কথা বলতে বলতে রাজ খাবার নিয়ে চলে আসলো। আমার ফেভারিট খাবার বিরিয়ানি নিয়ে এসেছে। রাজ খাবারটা তানহার হাতে দিল। তারপর তানহা খাবারগুলো একটা প্লেটে নিয়ে নিল। তারপর আমার হাতে দিল। নাও, এবার খাবারগুলো খেয়ে নাও, তোমার ওষুধ খেতে হবে। খাবার খাওয়ার জন্য উঠতে গিয়েই পেটে ব্যথা লাগলো। ব্যথায় কুঁকড়ে উঠলাম। এই এই, তোমার আবার কি হলো? ইস, আমার তো মনেই নাই যে তোমার পেটে গুলি লাগছে। তুমি উঠে খেতে পারবে না। সত্যি বিষয়টা ভুলে গেছিলাম। আসো, আমি খাইয়ে দিচ্ছি। তানহার কথা শুনে পুরো অবাক বনে গেলাম। মেয়েটা বলছে কি ও নাকি আমাকে খাইয়ে দিবে? মাথাটা পুরো খারাপ হয়ে গেল নাকি? এত কিছু ভাবছো কেন তুমি? আমার মাথা একটুও খারাপ হয় নাই। তুমি অসুস্থ বলে তোমাকে খাইয়ে দিচ্ছি। এখন চুপচাপ করে খাবারগুলো খেয়ে নাও তো। ওরে বাসরে, তানহার কি কোনো অলৌকিক শক্তি আছে নাকি? আমার মনের কথা কেমন করে জেনে গেল? চুপচাপ হয়ে ভদ্র ছেলের মতো খেয়ে নিলাম। তানহাও আমাকে অনেক যত্ন করে খাইয়ে দিল। এমন একটা বউ থাকলে তো আরামে জীবনটা পার করে দেওয়া যেত। খাবারটা শেষ করে ওষুধ খেয়ে নিলাম।
তারপর রাজ আর তানহার সাথে গল্প করতে লাগলাম। সন্ধ্যার দিকে রাজকে বললাম যেন বাড়ি ফেরার পথে তানহাকে নামিয়ে দিয়ে যায়। না মাহফুজ, আমি তোমাকে ছাড়া এক পাও নড়ছি না। রাজ বাসায় চলে যাক, আমি এখানেই তোমার কাছে থাকবো। একেবারে তুমি সুস্থ হলে তারপর বাসায় যাব। আরে তানহা, তোমার বাবা মা তো তোমার জন্য চিন্তা করবে। তাছাড়া তুমিই বা আমার জন্য এত করছো কেন? আর তুমি বা কোথায় থাকবে? কে বলেছে আমার বাবা মা চিন্তা করবে? তাদেরকে আমি বলে দিয়েছি যে আমি এখানে থাকবো, আর বাবাও হ্যাঁ বলে দিয়েছে। তাই রাজ চলে যাক। আর তুমি এখন আমার সব থেকে কাছের বন্ধু, তাই তোমাকে ছাড়া যাবো না। তোমাকে আমার থাকার জায়গার জন্য চিন্তাও করা লাগবে না। জানি আর কিছু বলে কোনো লাভ হবে না, তাই রাজকে বাসায় চলে যেতে বললাম, আর তানহা আমার সাথেই থাকলো। এভাবে পুরো 3 দিন কেটে গেল। এই কয়েকদিনে তানহা আমার সাথে ছায়ার মতো লেগেছিল। ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি। আমি হয়তো ভালোবেসেই ফেলেছি ওকে। আচ্ছা রাজ আর তানহা, তোমরা বাসায় চলে যাও। আমি এখন ঠিক হয়ে গেছি, একাই চলে যেতে পারবো। মাহফুজ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এখনো সুস্থ হও নাই, তোমাকে একা কিভাবে ছেড়ে দেই? হ্যাঁ তানহা তো ঠিকই বলেছে, তুই এখনো সুস্থ হোস নাই। এখন তুই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবি। মাহফুজ মনে মনে, আরে এরা তো জানে না যে আমি একজন কমান্ডো, আর এসব কতগুলি আমাকে হজম করতে হয়েছে সেটা আল্লাহ জানে। এই একটা গুলি আমাকে আর কিভাবে কাবু করবে। আরে তানহা, এই দেখো আমি একদম সুস্থ। বলে বেড থেকে নেমে হাঁটাহাঁটি করলাম। আমাকে দেখে তো তানহা আর রাজ দুইজনই অবাক হয়ে গেছে। কি এবার তোমাদের বিশ্বাস হয়েছে তো? এই আমি বিশ্বাস করতে পারছি না, এইটা কি করে সম্ভব? গুলি খাওয়ার 3-4 দিন পরেও কেউ এভাবে হাঁটতে পারে? এইভাবে মাহফুজের দিকে তাকিয়ে আছে। তানহা, এভাবে হাঁ করে কি দেখছো? দেখতে হবে না যে আমি কাদের বন্ধু? তোমরা সাথে থাকলে আমাদের কিছুই হবে না। আচ্ছা চলো এখন বাসায় যাওয়া যাক। হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেলাম। হঠাৎ রিশার কথা মনে পড়ে গেল। ওকে তো এতক্ষণে নিশ্চয়ই ছেড়ে দিয়েছে, কারণ ভুল করে আমার জায়গায় ওকে ধরে নিয়ে গেছে। সো ওর কাছে সিআইডির ব্যাচ আছে, সেটা দেখে তো এতক্ষণে ছেড়ে দেওয়ার কথা। কারণ রিশাকে নিয়ে ওদের কোনো কাজ নেই। বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়লাম। কালকে থেকে আবার কলেজে যাওয়া শুরু করতে হবে। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠল। তানহা ফোন করেছে। হ্যাঁ তানহা, বলো কি বলবে? এই, তুমি কি বাসায় পৌঁছে গেছো? হ্যাঁ, আমি একটু আগেই বাসায় আসছি। তোমার কোনো চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নিশ্চিন্তে কিভাবে থাকবো বলো? তোমার জন্য তো অনেক চিন্তা হচ্ছে আমার। তুমি সুস্থ আছো, তবুও তোমার অসুস্থতার জন্য চিন্তা হচ্ছে। যদি আবার অসুস্থ হয়ে পড়ো? আরে না, আমার কিছুই হবে না, তুই কোনো চিন্তা করো না। আচ্ছা এখন রাখি, আমি বিশ্রাম নিব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি কাল কলেজে আসতে পারবে? হ্যাঁ কলেজে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। অন্যদিকে সিআইডি টিমের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রিশার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সিআইডি অফিসার রাহাত তাদের অফিসে আসতেই দেখলো এসপি স্যার বসে আছে। কি ব্যাপার তোমাদের? রিশার কোনো খোঁজ পেয়েছো? নো স্যার, এখনো খোঁজ পাওয়া যায় নাই। যে ছেলেটাকে আমরা জঙ্গল থেকে পেয়েছি সেখানে রিশার ব্যাগ আর মোবাইলটা পাওয়া গেছে, কিন্তু রিশাকে নয়। ওই ছেলেটাকে কিছু জিজ্ঞাসা করো নাই? কিছু জানতে পারলে ওর কাছ থেকে? নো স্যার, ছেলেটা বলছে ওর সেই দিনের কথা কিছুই মনে নাই, বাট বাদ বাকি সব কিছুই মনে আছে। শুধু সেই দিনকার ঘটনাটা মনে করতে পারছে না। আর ওর কাছে রিশার ছবিটাও দেখিয়েছে, বলল যে এই প্রথম নাকি রিশাকে দেখলো। রাহাত, এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। শুধুমাত্র সেই দিনের কথা মনে নাই, এটা কিভাবে হতে পারে? আচ্ছা বাদ দাও এটা। এখন তোমরা খোঁজ করো যে রিশার মোবাইল লোকেশন সকাল থেকে রাত পর্যন্ত কোথায় ছিল, তাহলে আমরা কিছুই জানতে পারবো। রাইট স্যার, এক্ষুনি খোঁজ নিচ্ছি। বলেই সবাই বেরিয়ে পড়ে। এদিকে মাহফুজ রাতের বেলা ছাদে উঠে ব্যায়াম করা শুরু করে। এই 7 দিন পর আজকে আবার ব্যায়াম করা শুরু করলো। প্রত্যেক দিন মাহফুজ দিনের বেলায় প্রায় অধিকাংশ সময় ব্যায়াম করেই কাটিয়ে দেয়, কারণ একজন কমান্ডোর বডি ফিট রাখার জন্য প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হয়। প্রায় 30 মিনিট ধরে ব্যায়াম করার পর হঠাৎ ফোনটা কান্না করা শুরু করে দিল। ফোনের দিকে তাকিয়ে দেখি তার আম্মু ফোন করেছে। তারপর রিসিভ করে কানে নেয়, আর তখনই ওপাশ থেকে ঝড় উঠে যায়। মাহফুজ বুঝে নেয় যে এটা তার ছোট বোন যারা। কুত্তা, বাদর, হনুমান, পচা টমেটো, পচা আলু, হাতি, শিয়াল, তোরে আমি মেরেই ফেলবো। হাদারাম, হারামজাদা। এই মেরেছে, পেতনিটা তো দেখি সেইভাবে ক্ষেপে আছে।
সাবধানে কথা বলতে হবে, না হলে কপালে আজ কি যে আছে। কিরে, কি হয়েছে? এত চিল্লাস কেন? ওই হারামি, তুই জীবনেও ভালো হবি না। প্রত্যেক সময় কোনো না কোনো কাজে বাড়ি থেকে কোথায় চলে যাস আর ফিরে আসার নাম গন্ধ নাই। আমার বাসায় সারাদিন একা একা ভালো লাগে না। এই পেতনি, এত রাগিস কেন? তুই তো জানিসই যে আমার কাজ হলো দেশ রক্ষা করা। যখন তখন বেরিয়ে পড়তে হয়, আর কয়েকদিনের মধ্যেই বাড়িতে ফিরে যাব। একটু থাক এই কয়দিন। তুই এবার বাড়িতে ফিরে আয়, বাবার সাথে কথা বলে তোর বিয়ে ঠিক করতেছি। তারপর বিয়ে করে যেখানে খুশি সেখানে চলে যাবি, আমার কোনো সমস্যাই থাকবে না। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, বিয়ে করব আমি, কিন্তু এতে তোর লাভটা কোথায় হবে? আর বিয়ের পর যেখানে খুশি সেখানে যাব মানে? তাহলে তো তুই আবার বাড়িতে একা একা পেতনিদের মতো কান্না করবি। সেটা মোটেও না হাদারাম। তুই বিয়ে করতে পারলে আমি একটা মিষ্টি ভাবি পাবো। আমার তখন গল্প করার মানুষও হয়ে যাবে, তখন আর তোকে লাগবে না। তোর যেখানে ইচ্ছে হয় চলে যাবি। ওরে ফাজিল, তাহলে তোর আসল মতলব এইটা? আমার ঘাড়ে বিয়ে নামক একটা বোঝা চাপিয়ে দিয়ে তুই মজা করবি? তোর মতলব তাহলে এটা ছিল? দাঁড়া, শুধু একবার বাসায় আসতে দে, তোর বিয়ের ব্যবস্থা আগে করতেছি। আচ্ছা, এসব বাদ, কেমন আছিস তাই বল। ভাইয়া, তোকে ছাড়া খুব একা ফিল করি আমি। বাসায় আম্মু আমাকে সময় দেয়, কিন্তু সব সময় তো সংসারের কাজে ব্যস্ত থাকে, আর আম্মু তো সারাদিন অফিসে থাকে। আমি বাসার ভেতরে খুব বোরিং ফিল করি। তুই থাকলে কত মজা করি দুজন মিলে, কিন্তু এমন একটা কাজ করিস যেখানে আমাদেরকে সময় দিতে পারিস না। ভাইরে, তোকে আমি খুব মিস করতেছি। তুই তাড়াতাড়ি চলে আয়। এই যারা, এত মন খারাপ করিস না, আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে আসব। আচ্ছা, বাবা মা সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা, এখন রাখি, আবার পরে কথা হবে, আমার অনেক কাজ করতে হবে। তারপর ফোনটা কেটে দিয়ে আবার ব্যায়াম করা শুরু করে দিল। ব্যায়াম করা শেষ করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর রুমে আসতেই দরজা কেউ নক করে। মাহফুজ গিয়ে দরজাটা খুলে দেয়। দেখে পাশের বাসার আন্টি আসছে তার জন্য কিছু খাবার নিয়ে। এই আন্টি আমাকে বাসাটা পাইয়ে দিতে সাহায্য করেছিল। এই যে মাহফুজ বাবা, দেখো তোমার জন্য রাতের খাবার নিয়ে চলে আসলাম। আমি জানি তুমি এখনো কিছু রান্না করো নাই, তাই খাবারগুলো নিয়ে চলে আসলাম। আরে আন্টি, এসবের আবার কি দরকার ছিল? আমি তো রান্না করতাম। মাহফুজ বাবা, তোমাকে তো আগেই বলেছি যে আমার কোনো ছেলে নেই, তুমি আমার ছেলের মতো, তাই মা হিসেবে তোমাকে আমি খাবারগুলো দিলাম। তুমি না খেলে কিন্তু আমি মনে খুব কষ্ট পাবো। আন্টির এইরকম কথার পর আর না করতে পারলাম না, তাই খাবারগুলো নিয়ে নিলাম। তারপর বিছানা ঠিক করে ঘুমের রাতে চলে গেলাম। পরদিন সকালবেলা ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। যখন ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম, হ্যালো, কে বলছেন? ও বাস থেকে। এই, তুমি এখনো ঘুমিয়ে রয়েছো? জানো তুমি যে কখন সকাল হয়ে গেছে, আর একটু পর কলেজ শুরু হয়ে যাবে, তুমি এখনো ঘুমিয়েই আছো? কণ্ঠটা চিনে গেলাম তানহা ফোন করেছে। ও সরি, তুমি কলেজে রওনা দাও, আমি আসছি। তানহা এখন আমার খুব কেয়ার করে। কখন কি করি, শরীর কেমন আছে, খাওয়া দাওয়া করছি কিনা, আর অনেক কিছু খবর রাখে। তানহার জন্য মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে গেছে নিজের অজান্তেই। জানি না এটাকেই মনে হয় ভালোবাসা বলে। কতক্ষণ নিজেকে চেপে রাখতে পারবো জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আমার মনের কথাটা ওকে জানাবো। তারপর ফ্রেশ হয়ে নিয়ে ডিম ভাজি আর ভাত রান্না করে নিলাম। এটাকেই আমার সকালের প্রিয় একটা খাবার। তারপর খাওয়া শেষ করে কলেজের দিকে চলে গেলাম। তানহা আগে থেকে কলেজে এসে বসে আছে। মাহফুজ আস্তে করে গিয়ে তানহার পাশে বসে। তোমার আসতে এত সময় লাগে? সেই কখন আসছি আমি কলেজে, আর তুমি এখন আসলে? সরি, আমার একটু দেরি হয়ে গেছে। আসলে আজকে যে কি হয়েছিল, ঘুম থেকে উঠছি দেরিতে, তাও তোমার ফোন পাওয়ার পর ঘুম ভাঙছে। না হলে তো আজ কলেজেই আসতে পারতাম না। আচ্ছা, রাজকে তো দেখতে পাচ্ছি না, রাজকে এখন আসে নাই নাকি? যাক, রাস বেচারা অনেক দিন বাঁচবে, তুমি বলার সাথেই হাজির। তানহার কথা শুনে পেছনে তাকালাম, দেখি রাজ কলেজ গেট দিয়ে ঢুকতেছে। একটু পরে রাজ আমাদের সাথে এসে আড্ডায় বসলো। এই যে নবাব, আপনি তো এসেই বসে পড়লেন। এদিকে ক্লাসের সময় হয়ে গেছে, সেটা কি মাথায় আছে? মাহফুজের কথা শুনে ঘড়ির দিকে তাকায় রাজ। ওহ সরি দোস্ত, আমি ঘড়ির দিকে খেয়ালই করি নাই। ওই তো, মানুষ যখন প্রেমে পড়ে তখন আরো কত কি ভুলে যায়। তার মানে রাস প্রেমে পড়েছে? তো আমাদের মিষ্টিমুখ করাবে না তুমি? দূর রাখতো, তোমার মিষ্টি মুখ। এই মাহফুজ শুধু ফাঁসলামো করে। আন্দাজে একটা কথা বলে দিল আর আমাকে পেয়ে বসলো। আমি ওসব প্রেমে পড়িনি। এবার চল তো ক্লাসে যাই। তানহার দিকে তাকিয়ে হেসে দিলাম। তানহাও আমার চালাকি বুঝতে পেরে হেসে দিল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। 2টা ক্লাস করে 3জন মিলে বাইরে চলে আসলাম। মাহফুজ, এখন আমরা 3জন একটা জায়গায় ঘুরতে যাব,
এই কি বলছো? এখন যেতে পারবো না, অন্যদিন যাব। আমি কোনো কথা শুনতে চাই না। রাজ, তুমিও চলো, আমরা সবাই মিলে এখনই ঘুরতে যাব। আরে আমি তো এক পায়ে রাজি, শুধু বলো কোথায় যেতে হবে। এটা তোমাদের জন্য সারপ্রাইজ। তুমি যদি মাহফুজকে নিতে পারো তাহলে আমি তোমাকেও নিয়ে যাব। এটার এমন কি বিষয়, ওকে আমি নিয়ে যাচ্ছি আর তুমি আমাকে নিয়ে যাও? তারপর রাজ মাহফুজকে জোর করে ধরে সাথে নিয়ে গেল। তিনজন মিলে কলেজ থেকে বের হয়ে গেল। তানহা দুইটা রিক্সা ডাকলো। তারপর মাহফুজকে নিয়ে একটাতে উঠে পড়লো, আর রাজ আর একটা রিক্সায় তানহা আমাকে জোর করে উঠালো। আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না। এই তানহা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি এখন কোথাও যাব না তো। আরে বলো না, কোথায় নিয়ে যাচ্ছ? এই, একদম চুপ করে থাকবা। এত কথা বলো কেন তুমি? যেখানেই নিয়ে যাই তাতে তোমার কি? তুমি চুপ করে রিক্সায় বসে থাকো, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ওরে বাপরে, এটা মেয়ে নাকি শাকচুন্নি? এমন করে কেউ বলে নাকি? একটু ভালোবেসে বললেও তো হতো। এত রাগ করার কি আছে? ভদ্র ছেলের মতো চুপচাপ বসে থাকলাম, না হলে কখন কি করে বসে তার কোনো হিসাব নেই। একটু পর শহরের সব থেকে বড় শপিং মলের সামনে তানহা রিক্সা দাঁড় করালো। প্রথমে নিজে নেমে গেল রিক্সা থেকে। এই মাহফুজ, এবার তুমি নামো। বসেই থাকবা নাকি? আরে নামছি তো, এত রাগ করছো কেন? তারপর রিক্সা থেকে নেমে গেলাম। রাজও আমার পিছনে চলে আসলো। ভাড়া মিটিয়ে মাহফুজকে নিয়ে শপিং মলের ভিতরে গেল। তারপর একটা দোকানে ঢুকলো। আচ্ছা মামা, এই ছেলেটার জন্য সবচেয়ে ভালো ব্র্যান্ডের জিন্স দেখান তো। মাহফুজের দিকে ইশারা করলো। তানহার কথা শুনে আমি তো পুরাই অবাক, কারণ আমার জন্য কাপড় কিনছে। এই তানহা, তুমি কি করছো এসব? আমার কাপড় লাগবে না তো। তোমাকে না বলেছি কোনো প্রকার টু শব্দ পর্যন্ত করবে না? তবুও কেন এত বেশি কথা বলছো? নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো। রাগী দৃষ্টিতে তাকালো মাহফুজের দিকে। তানহার দিকে তাকিয়ে চুপ হয়ে গেলাম। মেয়েটা আমার উপর রেগে যাচ্ছে, আর কথা বলা যাবে না। চুপচাপ বসে থাকলাম। প্যান্ট কেনার পর একটা শার্টের দোকানে গেল। তারপর তানহা নিজে চয়েস করে শার্ট কিনে দিল। আমার চয়েস করার কোনো সুযোগই দিল না, নিজেই সবকিছু পছন্দ করে দিল। এই নাও, এই সব কিছু তোমার জন্য। আমি নিজে পছন্দ করে কিনে দিলাম। আর কাল থেকে যেন কলেজে ওইসব খ্যাতমার্কা কাপড় পরে আসবে না বলে দিলাম। তুমি তো দেখতে পুরো নায়কের মতো, তাহলে এরকম থাকো কেন? কালকেই এই নতুন জামা কাপড় পরে আসবে। আমি শুধু হ্যাঁ বলে মাথা নাড়ালাম, কারণ এখন বেশি বকবক করলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। এই রাজ, তোমাকে তো বলেছিলাম মাহফুজকে নিয়ে আসতে পারলে তুমি যা চাও তাই দিব। তো এখন তোমার মন মতো সব কিছু নিয়ে নাও। তানহার কথা শুনে রাজ তো অনেক খুশি হলো। তারপর ওর মন মতো শপিং করে নিল। সব কেনাকাটা শেষ হয়ে গেলে শপিং মল থেকে বের হয়ে গেলাম। তানহার বাবা নামকরা ব্যবসায়ী বলে সবাই আমাদের খুব সম্মান করলো। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। সন্ধ্যার সময় তানহার দেওয়া কাপড়গুলো দেখতে লাগলাম। আসলে মেয়েটার পছন্দ আছে বলতে হবে। আমার প্রিয় নীল কালারের শার্টটা কিনছে, আর প্যান্টটাও মনের মতো। ওর মতো একটা বউ পেলে তো কোনো কথাই থাকবে না। কিন্তু তানহা আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। এখন ওকে আমার ভালোবাসার কথাটা বললে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। এইসব কথা ভাবছি, হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। ওহ, এটা তো পাশের বাসার আন্টির গলার আওয়াজ, যিনি আমাকে নিজের ছেলে ভাবেন। আন্টির চিৎকারের কথা শুনে বাইরে চলে আসলাম। দেখলাম একটা চোর আন্টির ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছে। ওহ, এবার তো দেখছি ওর থেকে দৌড় প্রতিযোগিতা দিতে হবে। চোরের পিছনে দৌড়তে শুরু করলাম। বেশিক্ষণ দৌড়াতে লাগলো না। চোরটাকে ধরে আন্টির সামনে নিয়ে আসলাম। এই যে আন্টি, চোর সহ তোমার ব্যাগ নিয়ে আসছি। এটাকে আজ এমনভাবে শিক্ষা দিব যাতে কারোর জিনিস চুরি করার আগে কয়েকবার ভেবে নেয়। বলে চোরটাকে মারা শুরু করলাম। ও ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আর সহ্য করতে পারছি না আপনার মার। আর কিছুক্ষণ মারলে আমি মারা যাব। ছেলেটার কথা শুনে ভিতরে মায়া হলো, তাই ওকে ছেড়ে দিলাম। তারপর আন্টির কাছে ব্যাগটা দিয়ে ঘরে চলে আসলাম। আন্টি আমার কাজ দেখে খুব খুশি হলো। পরদিন সকালে তানহার দেওয়া শার্ট আর প্যান্ট পরে কলেজে চলে গেলাম। আজ আর খ্যাত সেজে আসে নাই, সবকিছু ঠিকঠাক করেই আসছি। কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকতেই সবার আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি ব্যাপার, এরা কি কোনো ছেলেকে আজ পর্যন্ত দেখে নাই নাকি? আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? ওদের এমন তাকিয়ে থাকা দেখে অস্বস্তি লাগতে শুরু করলো। তাই আড্ডায় চলে আসলাম, কিন্তু তানহা আমাকে দিকে তো অবাক হয়ে তাকিয়ে রইলো। ওই তানহা, কি হয়েছে তোমার? এইভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে তো একদম রাজকুমারের মতো লাগছে। তোমাকে দেখলে তো যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। আরে তানহা, তুমিও কি যে বলো না।
আরে দোস্ত, সত্যি তোকে নায়কের মতো লাগছে, একদম যেন রাজকুমার। তোকে দেখলে আসলে যে কোনো মেয়ে পটে যাবে। এই রাজ হয়েছে, এতক্ষণ ধরে আমার অনেকগুলো গুণগান করছিস, এবার ক্লাসের টাইম হয়ে গেছে, চল ক্লাসে যাওয়া যাক। তারপর তিনজনই মিলে ক্লাসের দিকে রওনা দেয়। তানহা আজকে মাহফুজের পাশে বসেছে, কিন্তু মাহফুজ কিছু বুঝতেই পারছে না। ক্লাসের সবাই শুধু আর চোখে মাহফুজের দিকে তাকাচ্ছে। মাহফুজের এই বিষয়টা কেমন যেন লাগতে লাগলো। তবে একটা বিষয় খুব ভালো লাগছে, নতুন বেশে আসছি তো, তাই সবাই এমনভাবে তাকাচ্ছে। মাহফুজ মনে মনে হেসে দেয়। একটু পরেই ক্লাস শেষ হয়ে যাবার পর তিনজন মিলে কিছুক্ষণ আড্ডা দেয়। তারপর ক্যান্টিনে গিয়ে খেতে বসে। মাহফুজ কি খাবে বলো? তোমার যা পছন্দ হয় তাই অর্ডার করো। এই রাজ, তুমি কি খাবে? ওই তো, আজ আমরা কেউ অর্ডার দিব না, তোমরা ইচ্ছে মতো অর্ডার করো, সেগুলোই আজ খাবো। ওদের কথা শুনে হেসে দেয় তানহা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আজকে অর্ডার করছি। তারপর তানহা ওর পছন্দ মতো আইটেমগুলো অর্ডার করে। খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে, তাই তিনজন মিলে গল্প করতে থাকে। হঠাৎ করে একটা মেয়ে এসে মাহফুজের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, হাতে একটা গোলাপ ফুল নিয়ে। মাহফুজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে কখনো বলার সাহস হয়নি। আসলে কি যেন হলো আমার, তোমাকে দেখে আর একবারও ফিদা হয়ে গেলাম, তাই কিছু না ভেবে প্রপোজ করে ফেললাম। তুমি কি আমাকে ভালোবাসবে? আমি কিছু বলতে যাব তার আগেই তানহা যা করলো সেটা দেখে তো সবাই অবাক হয়ে গেলাম। তানহা মেয়েটার গালে খুব জোরে 2টা থাপ্পড় মারে। মেয়েটা টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। তানহার আচরণে মেয়েটা খুব ভয় পেয়ে যায়। তানহা আবার ওকে মারতে চায়, তখনই আমি গিয়ে তানহাকে ধরে ফেললাম। আর মেয়েটা আমার পিছনে গিয়ে লুকালো। এই তানহা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েটাকে এইভাবে মারছো কেন? তো মারবো না কি করব? এই মেয়ের কত বড় সাহস যে তোমাকে প্রপোজ করে। আরে তানহা, এতে তোমার সমস্যাটা কি হলো? একজন মানুষের কাউকে ভালো লাগতেই পারে, এই ভালো লাগার অধিকারটা প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে, যে অধিকারটা ওই মেয়েরও আছে। তাই বলে কি তুমি ওকে এভাবে মারবে নাকি? তোমার তো দেখছি দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই মেয়েটার আমাকে পছন্দ হয়েছে তাই ও আমাকে প্রপোজ করছে, কিন্তু আমার তোকে পছন্দ হয়নি। এটা কথাটা বলার আগেই তো তুমি ওকে ইচ্ছে মতো মারলে। এখন দেখো মেয়েটা ভয় পেয়ে আমার পিছনে লুকিয়ে আছে। তানহা একদম চুপ করে আছে, কোনো কথা বলছে না। সে মনে হয় একটু বেশিই ভয় করে ফেলেছে। মেয়েটিকে ইশারা দিয়ে চলে যেতে বললাম। এই তানহা, মেয়েটা তো এবার চলে গেছে, টেবিলে বসো, খাবার খাবে এখন। তানহা মাহফুজের কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ক্যান্টিন থেকে দৌড়ে বের হয়ে যায়। এই তানহা, হঠাৎ করে কোথায় চলে যাচ্ছ তুমি? কিন্তু তানহা কোনো কথা শোনে না। এই রে, তানহাকে মনে হয় একটু বেশি বলা হয়ে গেছে। এরকম করে না বললেও মনে হয় হতো, কিন্তু মেয়েটা যে কাণ্ড করে বসলো তাতে একটু রাগ হয়ে গেছিল। রাগের মাথায় কী সব বলে ফেলছি। ধুর, আজকের দিনটাই খারাপ। এই রাজ, চলো বাসায় যাই। তারপরে দুইজনে মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম। বাড়িতে গিয়ে শাওয়ারটা নিয়ে নিলাম। অনেক সময় ধরে আজ শাওয়ার নিলাম, এখন বেশ ভালো লাগছে। তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে ঘুমের রাজ্যে চলে গেলাম। বিকালবেলা ঘুম থেকে উঠে ক্ষুধা লেগে গেল। ঘরে দেখলাম কোনো খাবার নেই, এদিকে ক্ষুধাটাও অনেক লেগেছে। পকেটে হাত দিয়ে দেখলাম খুব অল্প কিছু টাকা আছে, তাই বাসার পাশের চায়ের দোকানে চলে গেলাম। চাচাকে বলে একটা চায়ের অর্ডার দিলাম। দোকান থেকে একটা পাউরুটি আর কলা নিয়ে খেতে লাগলাম। একটু পরে দেখলাম এই রাস্তা দিয়েই তানহা ওর কয়েকটা বান্ধবীর সাথে এগিয়ে আসছে। এটা দেখে নিজেকে লুকাতে গেলাম, কিন্তু তার আগেই তানহা আমাকে দেখে ফেললো। তারপর ওর বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা শোন, আমার একটু কাজ পড়ে গেছে, তোরা চলে যা এখন, তোদের সাথে আমি পরে কথা বলছি। তানহা বান্ধবীদের চলে যাওয়ার পর তানহা আমার কাছে চলে আসলো। আমি দোকান থেকে বের হয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কি মাহফুজ, তুমি এখানে চায়ের দোকানে কি করছো? আর এখন এই কলা কলা পাউরুটি খাচ্ছ কেন? দুপুরে ভাত খাইছো তুমি? আসলে হয়েছে কি, দুপুরে ঘুমিয়ে গেছিলাম, তারপর বিকালে ঘুম থেকে উঠে দেখি ঘরে কোনো খাবার নাই। পকেটে সামান্য কিছু টাকা ছিল, সেটা দিয়ে হালকা কিছু খেয়ে নিচ্ছি। তোমাকে আমি বলছি যে আমরা খুব ভালো বন্ধু, এখন তোমার ভালো মন্দ এখন থেকে আমি দেখব। আচ্ছা এখন আমার সাথে চলো। আমি আবার এখন কোথায় যাব? তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো তো, সব সময় শুধু আমাকে প্রশ্ন করো। আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেখানেই যাবে, আর বেশি কথা বললে তোমাকে যে আমি কি করব সেটা নিজেও জানি না। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, কথায় কথায় শুধু ধমক দেয় আর শুধু ভয় দেখায়। আর কথা না বলে চুপ করে থাকলাম, কারণ বেশি কথা বললে এই রাগী মেয়েটা কি থেকে কি করে বসবে সেটা নিজেও জানি না। তানহা একটা রিক্সা ডাকলো, তারপর দুইজনে মিলে সেটাতে উঠে গেলাম। এই যে মামা, বিগ হাউস রেস্টুরেন্টে চলেন তো। তানহার কথা শুনে চোখ দুইটা কপালে উঠে গেল।
কারণ এই রেস্টুরেন্ট শুধুমাত্র বড় লোকরা খাওয়া দাওয়া করে। তানহাকে কিছু জিজ্ঞেস করতে যাব, কিন্তু তানহা তো আমাকে চুপ করে থাকতে বলেছে, তাই চুপ করে থাকলাম। একটু পর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। দুইজন মিলে রিক্সা থেকে নেমে পড়লাম। তারপর তানহা রিক্সার ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে তো আরো অবাক, ভিতরটা যেন রাজপ্রাসাদ। আরে তানহা, তুমি আমাকে এত বড় একটা জায়গায় নিয়ে আসলে, তোমার তো অনেক টাকা খরচ হবে। এই তোমাকে না বলছি চুপচাপ করে আমার সাথে আসো, এত বেশি কথা বলো কেন তুমি? হ্যাঁ, আর টাকা খরচ না আমার হবে, তাতে তোমার কি? এখন এই টেবিলে বসো, আর কি খাবে তাই বলো। আরে আমি কিছুই খাবো না, তুমি শুধু শুধু এরকম করছো। তোমাকে এই শেষবারের মতো করে বলছি, তুমি কিছু খাবে কি না? এই রে, এত রেগে যাচ্ছ কেন? আচ্ছা, তোমার যা পছন্দ হয় তুমি সেটাই অর্ডার করো। তারপর তানহা ওর নিজের মতো করে অর্ডার করলো। একটু পরে খাবারগুলো চলে আসলো। এমনিতেই অনেক ক্ষুধা লেগেছিল, তারপর এত ভালো খাবার দেখে পেটের ক্ষুধা আরো বেড়ে গেল। খাবারগুলো খুব মজা করে খেতে লাগলাম। হঠাৎ করে তানহার দিকে চোখ পড়লো, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই তানহা, তোমার আবার কি হলো? এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে না, কিছু না, এমনিতেই তাকিয়েছিলাম। আচ্ছা তুমি আগে খাওয়া শেষ করো, তারপরে আমার সাথে কথা বলো। সব খাওয়া শেষ করে ফেললাম। তানহা রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিয়ে তারপর আমাকে নিয়ে বের হয়ে হাঁটতে লাগলো। কিন্তু অবাক হলাম যে এটা তো আমাদের বাড়ি ফেরার রাস্তা নয়, তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? এই তানহা, এটা তো আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয়, তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ ঠিকই বলেছ, এটা আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয়। এই রাস্তাটা একটা পার্কে চলে গেছে, আর ওখানে একটা লেক আছে। ছোটবেলা থেকেই খুশির সময়গুলো ওখানেই কাটিয়েছি, তাই আজকে তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। তানহার কথা শুনে আর না করতে পারলাম না, ওর সাথে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। একটু পরে দুইজনে মিলে পার্কে পৌঁছে গেলাম। পরিবেশটা দেখে আমার মনটা খুশিতে ভরে গেল, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা, আর লেকটার জন্য আরো সুন্দর দেখা যাচ্ছে। তানহা আমাকে নিয়ে একটা বেঞ্চে বসলো আর গল্প করতে থাকলো। আমরা অনেক ক্লোজ হয়ে বসে গল্প করতে থাকলাম। তানহাকে দেখতে খুব সুন্দর লাগছে, ওকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। এখনই সঠিক সময় তানহাকে প্রপোজ করার। কিন্তু ফুল তো নাই, পকেট থেকে দেখি একটা কলম আছে। কলমটা বের করে তানহার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তানহা আমাকে নিয়ে একটা বেঞ্চে বসালো আর গল্প করতে থাকলো। আমরা অনেক ক্লোজ হয়ে বসে গল্প করতে থাকলাম। তানহাকে দেখতে খুব সুন্দর লাগছে, ওকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। এখনই সঠিক সময় তানহাকে প্রপোজ করার। কিন্তু ফুল তো নাই, পকেটে হাত দিয়ে দেখি একটা কলম আছে। কলমটা বের করে তানহার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তানহা, আমি তোমাকে খুব ভালোবাসি। আগে তোমার আচরণের কারণে তোমাকে ঘৃণা করতাম, কিন্তু এখন তোমাকে ছাড়া যেন জীবনটা আর চলছে না। সব সময় তোমার কথা মনে পড়ে। তোমার ছোট ছোট শাসন আমার কাছে খুবই ভালো লাগে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আরে তুমি কি করছো মাহফুজ? আমিও যে তোমাকে অনেক ভালোবাসি, আর এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। আসল কথা বলতে কি জানো, মেয়েরা তাদের মনের কথা বলতে পারে না, তাই তো ছেলেদেরকেই প্রপোজ করতে হয়। আর আমিও এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম যে কবে তুমি আমাকে প্রপোজ করবে। আর গাধা, এইভাবে কলম দিয়ে কেউ কাউকে প্রপোজ করে নাকি? এটা তো জীবনে প্রথম দেখলাম। এতে আমি কি করতে পারি? আশেপাশে তাকিয়ে কোনো ফুল দেখতে পেলাম না, তাই তো উপায় না পেয়ে এই কলম দিয়ে প্রপোজ করলাম। হ্যাঁ, তোমার এইরকম বোকামি আর মিষ্টি কথাগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে এভাবে প্রপোজ করলে তো হবে না। এ বাবা, তাহলে কিভাবে প্রপোজ করব? এখন উঠে দাঁড়াও তো, কালকে কলেজে গিয়ে গোলাপ ফুল দিয়ে সবার সামনে আমাকে প্রপোজ করবে। আমি চাই না যে আমাদের ভালোবাসা শুধু আমরাই জানবো, পুরো কলেজ ক্যাম্পাস কালকে দেখবে যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। এটা আমি লুকিয়ে রাখতে চাই না। তুমি কালকে আমাদের ভালোবাসার কথা সবার সামনে বলবে। আরে তানহা, এটা আবার কোনো বিষয় হলো নাকি? আমি তোমার জন্য সব কিছু করতেই রাজি আছি। হ্যাঁ, কালকে পুরো কলেজের সামনেই তোমাকে প্রপোজ করব। তুমি সঠিক সময় কলেজে চলে এসো। দুইজনেই আমরা খুব খুশি। তারপর আরো কিছু সময় পার্কে কাটিয়ে বাসায় চলে আসলাম। মনের ভিতরে আলাদা একটা অনুভূতি হচ্ছে। যাক, শেষ পর্যন্ত প্রিয় মানুষটাকে তো আপন করতে পারলাম। আমার আর কিছুই চাই না। কোনো মতে রাতটা পার করে দিয়ে সকালবেলায় কলেজে চলে আসলাম। একটা দোকান থেকে একটা গোলাপ ফুলের তোড়া নিয়ে নিলাম, তারপর কলেজে প্রবেশ করলাম। তখনই আমার সামনে তানহা চলে আসলো। আজকে তানহাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তারপর কলেজের সবাইকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কিছুক্ষণ
দাঁড়িয়ে যান সবাই, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকুন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আমি। তারপর তানহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তানহা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার মনের কালি দিয়ে আমার মধ্যে ভালোবাসা শব্দটি লিখেছি। তোমার সমস্ত ইচ্ছা এখন আমাকে ঘিরে রয়েছে। তুমি এখন আমার স্বপ্নের রানী। তোমাকে ছাড়া আমি একটু বাঁচতে পারবো না তানহা। আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। কি বললি তুই? ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ভালোবাসিস? কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবও না। নিজের চেহারা কখনো নিজের আয়নাতে দেখেছিস যে তোকে কেমন লাগে? তোর মতো একটা খ্যাতকে আমি ভালোবাসবো? তুই সেটা ভাবলি কি করে? তানহার কথাগুলো শুনে মাটিতে বসে পড়ে তানহার কথা শুনে মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। তানহা, তুমি কি বলছো এসব? এসব তুমি এমনি এমনি বলছো তাই না? এসব তো তোমার মনের কথা নয়। বলো না তানহা, তুমি এতক্ষণ যা বললে সবকিছু মিথ্যা বললে? মাহফুজ গিয়ে তানহার হাত ধরে ফেলে। তানহা, তুমি আমাকে ভালোবাসো, এটা বলো না। কি রে ছোট লোকের বাচ্চা, তোর সাহস হলো কিভাবে আমার গায়ে টাচ করার? বলে পায়ের থেকে জুতা খুলে মাহফুজের দুই গালে দুইটা বসিয়ে দেয়। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে তুই আমার গায়ে হাত তুলিস? আমার স্ট্যাটাস আর তোর স্ট্যাটাস দেখছিস একবার? আমার সাথে কি তোর কখনো মানাই বল? আর আমি তো তোকে কখনো ভালোবাসি নাই। তোর কি মনে আছে যে তোর জন্য আমার বাবা আমাকে থাপ্পড় মেরেছিল? আরে আমার বাবা তো আমাকে কখনো ধমক দিয়েও কথা বলে নাই, আর তোর জন্য বাবা আমাকে 2টা চড় মেরেছিল। সেই দিন থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দিব। আর এসব প্রেম তো সবকিছু একটা সাজানো নাটক ছিল। কিরে লিজা, তোর এদিকে আয়। তানহার কথা মতো ওর বান্ধবীরা এগিয়ে আসে। তানহা আবার বলতে লাগে, এই ছোট লোক শোন, আমার বান্ধবীদের সাথে চুক্তি করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দিব, না হলে কি লিজাদের সাথে আড্ডা না দিয়ে তোর সাথে দিতাম? এখন তো তোকে তোর প্রাপ্য দিয়েই দিয়েছি। আমার অপমানের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, তুই তোর জায়গায় থাক। বলে তানহা ওর বান্ধবীদের সাথে চলে যায়। এইসবের পর মাটি থেকে যেন উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে। চোখের পানির ঝর্ণার মতো বেয়ে চলেছে। বুক ফেটে কান্না আসছে। এই কয়েকদিনে তানহাকে জীবনের থেকেও বেশি ভালোবেসে ফেলেছিল, কিন্তু তানহা যে তার সাথে এমন একটা কাজ করবে এটা কখনো ভাবতেই পারি নাই। চোখের পানিতে সামনের মাটি ভিজে গিয়েছে। কলেজের সবাই মাহফুজের দিকে তাকিয়ে হাসছে। তখনই রাজ এসে মাহফুজকে বসা থেকে ওঠায়, তারপর চোখের পানি মুছে দেয়। মাহফুজ রাজকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। এই মাহফুজ, এখন একদম কাঁদবি না। আমার তো সেই প্রথম থেকেই তানহার উপর সন্দেহ হয়েছিল যে হঠাৎ করে আমাদের সাথে বন্ধুত্ব করে বসলো, নিশ্চয়ই কোনো প্ল্যান করে এসেছে। আরে তুই তো কলেজে মাত্র কয়েকদিন হলো এসেছিস, আর আমি যে এই কলেজে অনেক দিন ধরে আছি, আমি তানহাকে খুব ভালো করে চিনি। কিন্তু তুই যখন এত অপমান করার পরেও ওকে মেনে নিলি, তখন আমি তোর খুশির জন্য আর কোনো কথা বলি নাই। যাই হোক, এখন এসব কিছু ভুলে যা, নতুন করে জীবনটা শুরু কর, আর সবাইকে দেখিয়ে দে তুই কি পারিস আর কি না পারিস। মনে মনে বলে, আরে আমি তো দেখিয়ে দিব যে আমি কি পারি আর কি না পারি। আমি যে এই কলেজে ভর্তি হয়েছি ওই জন্য। একজন ওয়ান ম্যান আর্মি কমান্ডো কি পারে সেটা তো কয়দিন পরেই সবাই বুঝে যাবে। তবে এটা সত্যি যে আমি তানহাকে খুব ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া কেমন যেন একটা শূন্যতা বিরাজ করছে, কিন্তু এই মিশনের জন্য ওকে ভুলে থাকতেই হবে। তারপর যখন আমার পরিচয় দিব, তখন সবার চোখ কপালে উঠে যাবে। আচ্ছা রাজ, এখন ক্লাসে চলো, সময় হয়ে গেছে। তারপর দুইজনে মিলে ক্লাসে চলে যায়। অপরদিকে তানহা ওর বান্ধবীদের সাথে হাসিতে মেতে উঠেছে। আরে লিজা, আজকে আমি অনেক খুশি। জানিস তো, এই খ্যাতটাকে শিক্ষা দিতে পেরে আমার যে কি ভালো লাগছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না। ওর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছে, আর সেটার প্রতিশোধ খুব ভালো করে নিলাম। আচ্ছা চল, তোরা ক্লাসের সময় হয়ে গেছে। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ হয়ে গেলে মাহফুজ আর রাজ বের হয়ে ওদের আড্ডায় বসে, তারপর গল্প করতে থাকে। দেখ মাহফুজ, আজ যা কিছু হলো সব ভুলে যা, আর হ্যাঁ, বাসায় গিয়ে কিন্তু কোনো উল্টাপাল্টা করবি না। এই রাজ,
তুই ঠিক কি বলতে চাইছিস রে? দেখ মাহফুজ, এর আগেও অনেককে দেখেছি যে প্রেমে ব্যর্থ হলে সুইসাইড করে, তাই তোকে নিয়েও আমার ভয় হচ্ছে তুই আবার এমন কিছু করে বসবি কিনা। আচ্ছা রাজ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওসব উল্টাপাল্টা কাজ যারা করে তারা একদম পাগল। নিজের জীবনকে নিজে শেষ করে দেওয়া কি এত সহজটা কি? তোর কোনো চিন্তা নাই, আমি এমন কোনো কাজ করব না। আচ্ছা চল এখন বাসায় চলে যাই। তারপর দুইজনে মিলে বাসার দিকে রওনা দেয়। মাহফুজ বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর একটানা বিকাল পর্যন্ত ঘুম দেয়। হঠাৎ করে মাহফুজের ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে উপাস থেকে একটা ছেলে বলে ওঠে, স্যার, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। আপনার ফ্রেন্ড সিআইডি অফিসার রিশাকে যারা ভুল করে তুলে নিয়ে গিয়েছিল তারা এখনো ম্যাডামকে ছেড়ে দেয় নাই। এদিকে সিআইডি টিম তো পুরোপুরিভাবে খোঁজা শুরু করে দিয়েছে। আমাদের কমান্ডো টিমের হেড আপনাকে দায়িত্ব দিয়েছে রিশা ম্যাডামকে মুক্ত করে নিয়ে আসার জন্য, সেটা যেভাবেই হোক। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তারপর ফোনটা কেটে দিলাম। মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়লো। আমি তো ভেবেছিলাম যে ওরা রিশাকে ছেড়ে দিয়েছে, কারণ ওরা আমাকে ধরতে এসেছিল। কি যে এখন করি? ওরা যে রিশাকে কোথায় নিয়ে গিয়েছে সেটাও তো জানি না। হঠাৎ আমার ফোনের আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতে একটা মেয়ের গলা শোনা গেল। এই মাহফুজ, তুমি আমাকে বাঁচিয়ে নাও, এই সন্ত্রাসীরা আমাকে বন্দি করে রেখেছে। কণ্ঠটা শুনেই বুঝতে পারলাম যে এটা রিশা। এই রিশা, তুমি কোথায় আছো? জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার। মাহফুজ, আমি বুঝতে পারছি না যে এই জায়গাটা কোথায়, আর এখানে অনেকগুলো লোক ড্রাগ স্মাগলিং এর কথা বলছে। নিশ্চয়ই বড় কোনো অপরাধের সাথে যুক্ত আছে এরা, আর আমার মনে হয় এরাই সেই ড্রাগনের লোক যাদের সম্পর্কে তোমাকে একটা সিডি দিয়েছিলাম। প্লিজ তুমি কিছু করো। এই রিশা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি এই সিমটাকে ট্রেস করছি। তারপর ফোনটা কেটে দিয়ে সিম অফিসে ফোন করলাম। ফোন করতেই ধরে নিল। এই শোনো, এক্ষুনি এই নাম্বার থেকে যে সিমে কথা হয়েছে সেটার লোকেশন আমার এক্ষুনি চাই। তখনই সিম লোকেশন দিয়ে দিল। তারপর আবার কমান্ডো হেড ফোনকে ফোন করলাম। হ্যালো স্যার, আমার এখন একটা বিশেষ টিম দরকার। সময় হয়ে গেছে ওই ড্রাগ স্মাগলিংদের ধরার। ওদের ঘাঁটির খোঁজ আমি পেয়ে গেছি। স্যার, আমার মিশন কমপ্লিট হতে চলেছে। এখনই আপনি স্পেশাল একটা টিম পাঠান, ওদের চেলাপেলা ধরতে হবে। ওকে, ঠিক আছে, তুমি রেডি হও মাহফুজ, আমি তোমার জন্য একটা টিম পাঠিয়ে দিচ্ছি। ফোনটা কেটে দিয়ে তৈরি হয়ে নিলাম। একটু পরে কয়েকজন আমার ঘরে ঢুকে এলো। হ্যাঁ, এরাই আমার টিম। এখন এদের সাথেই কাজ করতে হবে। তারপর ওদের সবাইকে নিয়ে রিশার লোকেশনে রওনা দিলাম। লোকেশন অনুযায়ী একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। সবাইকে নিয়ে সেখানে চলে গেলাম। একটা পুরাতন বাড়ি দেখতে পেলাম। লোকেশনটাও ওইখানেই দেখাচ্ছে। তারপর বাড়িটার কাছে চলে এলাম। একটা ভাঙা জানালা দিয়ে দেখলাম 10 থেকে 12 জনের মতো বসে আছে। তারপর টিমের বললাম, শোনো সবাই, এক এক করে চারদিক দিয়ে ঘেরাও করে ফেলো। তারপর যখনই সময় আসবে আমি সিগন্যাল দিব, আর তখনই তোমরা অ্যাটাক করবে। সবাই বলা মাত্রই ভাগ হয়ে গেল। তারপর সবাই একটা পজিশন নিয়ে অ্যাটাক করলাম। তখন ক্রিমিনালগুলো আমাদের মারার জন্য এগিয়ে আসলো। টিম মেম্বারদেরকে ইশারা দিলাম মার্শাল আর্ট শুরু করে দিতে। মার্শাল আর্টের মার খেয়ে ক্রিমিনালগুলো বেশিক্ষণ টিকে থাকতে পারলো না। সবাই ব্যথায় গড়াগড়ি করতে লাগলো। তখনই ওদের দলের নেতাকে ধরলাম। স্যার, আমারে মাফ করে দেন স্যার, আমার অনেক ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। এই কুত্তার বাচ্চা, আগে বল রিশা সিআইডি অফিসারকে কোথায় রেখেছিস? স্যার, ওই ম্যাডাম উপরে আছে স্যার। আচ্ছা চল এখন উপরে। বলে নেতাটাকে ধরে নিয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি রিশা মাটিতে পড়ে আছে, হাত পা দড়ি দিয়ে বাঁধা রাখা আছে। তাড়াতাড়ি গিয়ে বাঁধনগুলো খুলে দিলাম। এই রিশা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মাহফুজ, আমি একদম ঠিক আছি। আর এই লোকগুলো ড্রাগ স্মাগলিং এর চেষ্টা করে যাচ্ছে। এই ড্রাগনের চামচা, ড্রাগন কোথায় বল? স্যার, আমি জানি না যে ড্রাগ কোথায়, ওকে আমরা কখনো দেখিই নাই স্যার। আমরা শুধু ওর সাথে ফোনে কথা বলি, তাছাড়া ওর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারি না স্যার। জি স্যার, ওর যখন প্রয়োজন হয় তখনই শুধু আমাদেরকে ফোন করে বলে দেয়। তবে হ্যাঁ স্যার, সামনে এই শহরের যে কলেজটা আছে না, ওইখান থেকে ড্রাগগুলো পাচার হবে, এটা আমি জানি। কিন্তু এর সাথে আর কার কার হাত আছে সেটা আমি জানি না স্যার। ওকে ঠিক আছে, সেগুলো তো বের করেই নিব। তবে তার আগে তোদের একটা ব্যবস্থা তো করতেই হবে। এখন চল আমার সাথে। আর রিশা, তুই তো ফোন করে আমার ঘুম হারাম করে দিয়েছিলে। আমি তো জানতাম যে
এরা তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু যখন ফোন করে বললে যে তোমাকে ওরা আটকে দিয়েই রেখেছে, তখন তো মাথায় কিছুই ঢুকছিল না। তবে এখন তো তুমি সেফ আছো, আর আমিও তো তোমাকে রক্ষা করে বন্ধুত্বটা বজায় রাখতে পারলাম। তোমার সিআইডি টিমকেও জবাবদিহি করতে হবে না। বড় একটা ঝামেলা থেকে বেঁচে গেলাম। আচ্ছা, এবার চলো তোমাকে সেফলি সিআইডি টিমের হাতে দিয়ে আসি। তারপর ক্রিমিনালগুলোকে পুলিশের হাতে তুলে দিলাম। রিশাকে নিয়ে ওর টিমের হাতে তুলে দিলাম। সবাই তো আমাকে দেখে অবাক। সবাই আমার আসল পরিচয় জানতে চাইলো। তখন আমি তাদের আমার কমান্ডার পরিচয় আর মিশন সম্পর্কে জানালাম। তখন তারা আশ্বস্ত হলো। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় একা থাকায় তানহার ব্যবহারগুলো মনে পড়ে গেল। মনটা আবার অনেক খারাপ হয়ে গেল। যতই আমাকে অপমান করুক, জীবনের প্রথম তো তানহাকেই ভালোবেসেছিলাম। এখন একা একা থাকলে মনটা আরো খারাপ হয়ে যাবে। তাই রাজকে ফোন দিলাম। হ্যালো রাজ, পার্কের পাশের নদীর ধারে আইতো, মনটা খুব খারাপ লাগছে। ফোনটা কেটে দিয়ে নদীর পাড়ে চলে এলাম। একটু পর রাজ এসে মাহফুজের পাশে বসে দেখে মাহফুজ মন মরা হয়ে বসে আছে। কি রে মাহফুজ, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? তোর কি হয়েছে বলতো? সেই তানহা অপমান করার পর থেকে তুই এভাবে আছিস। তুই ওকে ভুলে যা, না হলে আর কতদিন এভাবে নিজের মনকে কষ্ট দিবি? আরে ভাই, আমি নিজের মনকে কোনো কষ্ট দিচ্ছি না। আমি তো তানহাকে ভুলে থাকার চেষ্টা করতেছি, কিন্তু কিছুতেই ওর সাথে কাটানোর সময়গুলো ভুলতে পারছি না। আমি ওকে আমার নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তানহা আমার সাথে যে শুধু ভালোবাসার নাটক করছে সেটা আমি বুঝতে পারি নাই রে রাজ। আমি ওর চালাকি ধরতে পারি নাই। তানহা যে প্রতিশোধের জন্য আমার সাথে এইরকম করবে সেটা আমি কখনো ভাবতেও পারি নাই। এখন তুই ওই তানহার কথাটা বাদ দে তো। ওর কথা শুনলেই এখন আমার রাগ হচ্ছে। আরে ভাই, মানুষ একটু অহংকারী হতেই পারে যদি তার বাবার টাকা থাকে, কিন্তু একজনের মন নিয়ে একটা মানুষ কিভাবে খেলতে পারে? আচ্ছা, এখন মন খারাপ করিস না, আমি তোর পাশে সব সময় আছি। এখন বাসায় চল, সন্ধ্যা লেগে গেছে। ও হ্যাঁ, তাই তো, কখন সন্ধ্যা লেগে গেছে খেয়াল করি নাই। আচ্ছা চল বাসায় ফেরা যাক। তারপর দুইজনে মিলে হাঁটতে শুরু করলাম। রাজকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। তারপর রাতের পড়াটা শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে কলেজে চলে গেলাম। গেট দিয়ে ঢুকতেই দেখি তানহা ওর বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি মাথা নিচু করে চলে আসলাম। এদিকে মাহফুজকে দেখে হাসিতে মেতে পড়ে, সাথে তানহার বান্ধবীরাও হেসে দেয়। দেখ লিজা, তোরা দেখ খ্যাটটা কেমন করে যাচ্ছে। ও ভেবেছিল যে আমি ওকে সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু বেচারা আমার প্রেমের ফাঁদে পা দিয়ে ভুল করেছে। এখন তো অতি দুঃখ দেওয়ানা হয়ে গেছে। অজন্যই বাবা আমাকে থাপ্পড় মেরেছিল। তোরা জানিস, সেদিন আমার খুব কষ্ট লেগেছিল, যেখানে আমার বাবা আমার সাথে কখনো জোরে কথা বলে নাই। আমাকে খুব ভালোবাসে আমার বাবা, আমার কোনো চাওয়া পাওয়া বাদ রাখে না। কিন্তু লোকটার জন্য যে সেদিন কি হয়েছিল, আমাকে থাপ্পড় মেরে কতগুলো কথা শুনিয়ে দিল। তখন মনে হচ্ছিল কষ্টে কলিজাটা ফেটে যাচ্ছে। এখন তো খুব সুখে আছি আমি। ছোট লোকটাকে দেখছি আর মজা নিতে পারছি। তানহা, আমার মনে হয় তুই অনেক বড় ভুল করেছিস। আমার মাহফুজের উপর কেমন যেন সন্দেহ হয়। ওকে তো এই এলাকাতে আগে কখনো দেখি নাই। কই থেকে এসে আমাদের কলেজে এডমিশন নিছে। আর সবচেয়ে বড় কথা হলো, মাহফুজ আর রাজ খুব ভালো বন্ধু হয়ে গেছে। মাহফুজ সব মেয়েদেরকে খুব সম্মান করে রে তানহা। ওর মতো ভালো ছেলে আর আমি কখনো দেখি নাই। তুই ওকে এভাবে ঠকিয়ে ভালো একটা কাজ করিস নাই, পরে পস্তাতে হবে তোর। এখন তো মাহফুজ খুব কষ্ট পাচ্ছে, কিন্তু পরে তুই আবার ওর প্রেমে পড়ে আবার কষ্ট পাস না, কারণ মাহফুজ তোকে আর তখন গ্রহণ করবে না। লিজা, তুই আমাকে হাসালি। এখন তো দেখি তুই ওর গুণগান শুরু করে দিয়েছিস। তবে এটা ঠিক যে রাজের সাথে ভালো বন্ধু হয়ে গেছে, আর রাজের স্ট্যাটাসের সাথে একমাত্র ওই ছোট লোকটাই মিলে যায়। ওটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। আর তুই ওই যে বললি না যে খ্যাটটা খুব কষ্ট পাচ্ছে, আরে ওকে কষ্ট দেওয়ার জন্যই তো এতদিন নাটকটা আমাকে চালিয়ে যেতে হয়েছে। আর আমি বাবার থেকে যে কষ্ট পেয়েছি সেটা ওই খ্যাটটার কষ্টের তুলনায় কিছুই না। ওকে যে এত ভালো বলছিস তুই কি জানিস যেসব ছেলেরা মেয়েদেরকে দেখিয়ে দেখিয়ে সম্মান দেয় যাতে মেয়েরা ওদের প্রেমে পড়ে যায়, আর আমি কখনো আফসোস করব না এই ভেবেছে আমি ওকে ঠকিয়েছি।
আরে ওর মতো ছেলেরা আমার পেছনে চারপাশে সব সময় ঘুরে বেড়ায়, আর ওর মতো ছোট লোকের প্রেমে পড়বো আমি? লিজা, তুই বলতেও পারিস এক এক সময় এক এক কথা। আর প্রেমে তো পড়া দূরে থাক, ওকে তো আমার মনেই থাকবে। কত ছেলেকে এভাবে সাহায্য করলাম, শুধু ওকেই একটু বেশি করে ফেলেছি। তবে আমার কোনো সমস্যা হচ্ছে না বা খারাপ লাগছে না যে ওকে আমি কষ্ট দিয়েছি। আচ্ছা, এখন ক্লাসের সময় হয়ে গিয়েছে, চল ক্লাসে চলে যাই। তারপর তানহা ওর বান্ধবী মিলে ক্লাসে চলে যায়, কিন্তু গিয়ে দেখে ক্লাস এখনো স্যার আসে নাই। রাজ আর মাহফুজ একা বসে আছে। আরে তানহা দেখ, মাহফুজ আর রাজ ক্লাসে একা বসে আছে। ক্লাসে তো কাউকে দেখি না। বুঝলি রে লিজা, এটাই হলো কাটাকে নুনের ছিটা দেওয়ার আসল সময়। এখন ছোট লোকটার সাথে ভালো করে মজা নেওয়া যাবে। চল ওকে কিছু কথা শুনিয়ে আসি। রাজের সাথে গল্প করছি, হঠাৎ করে দেখি তানহা আর ওর বান্ধবীর আসছে। তখন মাথা নিচু করে রাখলাম। আমি জানি তানহা এসে আমাকে রাগানোর জন্য কিছু কথা বলবে। এই রাজ, তানহা আসছে দেখ। ওর সাথে কোনো প্রকার কথা বলবি না, শুধু চুপ করে থাকবি। দরকার হলে ওর সাথে আমি কথা বলবো। কিরে ছোট লোক, এখানে বসে কি গল্প করছিস রে? ও বুঝেছি, ছ্যাঁকা খেয়ে সেই দুঃখগুলো ওই বান্ধবীটার সাথে শেয়ার করছিস না রে? কিন্তু কি জানিস, তোর জন্য আমার কোনো রকম মায়া কাজ করছে না। শুধুমাত্র তোর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, সাথে অনেকগুলো কথাও শুনিয়েছিল। যাই হোক, সেটা বাদ দিলাম। এতদিন ধরে তো আমার টাকা দিয়ে আমোদ ফুর্তি করেছিস। যাক, একদিক থেকে ভালোই হয়েছে, নিজের বাবার টাকায় তো আর জীবনে খেতে পারবি না, আমার বাবার টাকাই খেয়ে নিয়েছিস। তো এখন কি রাজার টাকা খাওয়ার চিন্তা করছিস নাকি? রাগে চটি ওর চোখ দুইটা লাল হয়ে গেছে। আমি ইশারায় ওকে ঠান্ডা থাকতে বললাম। আচ্ছা তানহা, আপনার কি সারাদিনে আর কোনো কাজ নাই, নাকি একটাই কাজ যে আমাকে বিভিন্ন কথা বলে রাগানো? কিন্তু একটা কথা শুনে রাখুন, আপনি মনে করে থাকেন যে আমি আপনার কাছে থেকে ধোঁকা খাওয়ার পর একেবারে এলোমেলো হয়ে গেছি, তাহলে আপনি খুব ভুল ভেবে বসে আছেন। কারণ আমি এখন কোনো প্রকার ডিপ্রেশনে নাই, আমি সম্পূর্ণ খুশি আছি। আর হ্যাঁ, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট না, যা ছিল সেগুলো ঘৃণার সাগরে ভাসছে। কারণ আপনি একজনের মন ভেঙে দিয়েছেন। কারোর ক্ষতি করলে তখন মাপ চাইলে পরবর্তীতে আবার মানিয়ে নেওয়া যায়, কিন্তু কারোর মন ভাঙলে সেটা এত সহজে জোড়া লাগানো যায় না। আপনি তো একজন প্রতারক যে মানুষের মন নিয়ে খেলা করে। আপনি এখন এখান থেকে আসতে পারেন, আমি আপনার কোনো কথাই এখন শুনতে চাচ্ছি না। আমার কথাগুলো শেষ হতেই ক্লাসে স্যার চলে আসে। তুই আমাকে অনেক জ্ঞান দিয়েছিস এত সময় ধরে, এখন ক্লাসের ছাড় চলে আসছে, নয়তো আমিও তোকে কিছু জ্ঞান দান করতাম রে ছোট লোক। এই লিজা, চল গিয়ে বসি। মাহফুজ মনে মনে হাসলাম। ওরে তানহা, তুই তো এখনো আমাকে চিনো নাই। যখন তোমার সামনে আর আসবো না, তখন তুমি বুঝবে যে কি হারিয়েছ। এখন এসব বাদ দেই। আমাকে যখন সামনে দেখবে না, তখন আমাকে পাবার জন্য আফসোস করবে। ভালোবাসার নাটক করলেও তো আমার সাথে একান্ত সময় কাটিয়েছ, সেই কথাগুলো মনে পড়বে তোমার। তারপর ক্লাসের দিকে মনোযোগ দিলাম। স্যার ক্লাসে এসেই পরীক্ষার তারিখটা বলে দিল। তোমরা সবাই শোনো, আগামী 2 সপ্তাহ পরে তোমাদের পরীক্ষা। সবাই ভালো করে প্রস্তুতি নিবে, কারণ এই পরীক্ষা তোমাদের ফাইনাল পরীক্ষা। পরীক্ষাতেই তোমাদের মধ্যে থেকে সেরা স্টুডেন্টদের বাছাই করা হবে। আর সামনের সপ্তাহে কলেজে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর এতে আমাদের তানহার বাবাকে প্রধান অতিথি হিসাবে নিয়ে আসছে আমরা। তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও। অনুষ্ঠানটা সকাল 10টা থেকে শুরু হবে আর রাত 10টায় শেষ হবে। তারপর স্যার কিছু গুরুত্বপূর্ণ নোট দিয়ে চলে গেলেন। ক্লাস থেকে বের হয়ে রাজের সাথে আড্ডায় বসে আছি, তখনই তানহা আমাদের সামনে আসলো। কিরে রাজ, তোর না একটা বোন আছে, তো এই খাটটার সাথে কি বিয়ে দেওয়ার চিন্তা করছিস নাকি? বাহ, বলতে হবে ভালো চয়েস আছে তোর। তানহা, তুমি কিন্তু এবার তোমার সীমা অতিক্রম করে ফেলছো। মুখ সামলে কথা বলো কিন্তু। না হলে কি করবি তুই? এবার আর চুপ থাকতে পারলাম না। ওই তানহা, আপনার কি মাথার তার সব ছিঁড়ে গেছে নাকি? বেহুদা আমাদের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসছেন। আপনার কি লজ্জা বলতে কিছুই নাই, নাকি সব লজ্জা শরম পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেলেছেন? আপনি এখান থেকে জানতো। এই রাজ, তুই চলে আয় তো এখান থেকে। যত সব পাগলের আড্ডাখানা এখানে। তানহা তখনই একটা কথা বলবে, কিন্তু তানহাকে সুযোগ না দিয়ে রাজকে নিয়ে চলে আসলাম। এদিকে রাগে গজগজ করতে লাগলো। কি আমাকে ওই খাটটা পাগল বললো, মাথার তার ছেড়ে বললো?
ওরে, তোকে তো আবার উচিত শিক্ষা দিব। রাজকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম, তখনই ফোনটা বেজে উঠলো। হ্যাঁ বলো, কি খবর? স্যার, আমাদের টিম সব কিছুর খোঁজ নিয়ে নিয়েছে। ড্রাগ স্মাগলার ড্রাগন ওই কলেজ থেকেই ড্রাগ পাচার করবে, আর সেটা করবে সামনের সপ্তাহে। আপনি নিশ্চয় জানেন যে আগামী সপ্তাহে একটা অনুষ্ঠান আছে আপনার কলেজে। ওখান থেকেই একটা ট্রাকের সাথে ড্রাগগুলো নিয়ে যাওয়া হবে। আর ড্রাগন তো কলেজের প্রিন্সিপালের সাথে আগেই হাত করে রেখেছিল, তাই কলেজ থেকেই ড্রাগন সমস্ত ড্রাগ নিয়ে বের হবে। আর ড্রাগন তার রূপটা পাল্টে নেবে যাতে ওকে কেউ না চিনতে পারে। ড্রাগনের ছবি আমরা পেয়ে গেছি স্যার, আপনাকে মেসেজ করে দিচ্ছি। আপনি ড্রাগনকে ধরতে পারবেন স্যার, এটা আমাদের বিশ্বাস। আর সাথে হাতে নাতে ওই কলেজের প্রিন্সিপালকেও ধরবেন। আমরা ঠিক সময়ে আমাদের টিম নিয়ে কলেজে পৌঁছে যাব। তারপর ফোনটা কেটে দিল। ছেলেটার সাথে কথা বলে তো মনটা খুশি হয়ে নেচে উঠল। আর একটা মিশনেও আমরা জয় কাছাকাছি। আমি হলাম ইউজিসি বা বাংলাদেশ আন্ডারগ্রাউন্ড কমান্ডোর হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই ড্রাগনকে অনেকদিন ধরেই পুলিশ ধরার চেষ্টা করছিল, কিন্তু সলভ হয়নি, তাই আমাকে দায়িত্ব নেওয়া হয়। আগেই খবর ছিল যে এই কলেজে কিছু একটা করবে ড্রাগন, তাই তো এই কলেজের অ্যাডমিশন নিয়েছিলাম। আগামী সপ্তাহে পুরো কলেজের আমার সামনে আসল পরিচয় জানবে। আর তানহা আমার আসল পরিচয় জেনে নিশ্চয়ই আমার কাছে আসতে চাইবে, কিন্তু সেটা তো আর আমি হতে দিব না, কারণ তানহা আমার ভালোবাসার মর্ম বোঝে না। তানহা শুধু বোঝে কার কত টাকা। এখন শুধু অপেক্ষা আগামী সপ্তাহে কলেজের অনুষ্ঠানটার। পরের দিন সকালে উঠে কলেজে চলে গেলাম। বেশ ভালো লাগছে, কারণ একজন কমান্ডোর জীবনে একটা মিশনের সফলতা অনেক বড় উপহার বয়ে আনে, যা আমার জীবন প্রায় প্রত্যেকবার এসেছে, কিন্তু বিশেষ করে এই মিশনটা সফলতা। এসব চিন্তা করতে করতে কলেজে প্রবেশ করলাম, আর তখনই তানহার সামনে চলে আসলো। কি রে খ্যাত, তোর তো দেখছি লজ্জা বলতে কিছুই নাই। তোকে এত অপমান করি, তারপরেও তুই বেহাইয়ার মতো কলেজে আসিস। নির্লজ্জ না হলে কি কেউ এমন করে নাকি? আচ্ছা তানহা, আপনি কি চান বলুন তো? আপনিও তো আর একটা বেহায়া। দেখছেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই না, তারপরেও সেই নির্লজ্জের মতোই বারবার গায়ে পড়ে কথা বলতে আসেন। আর হ্যাঁ, আমার সাথে আপনি কথা বলেন কি জন্য? আপনার স্ট্যাটাস আমার স্ট্যাটাস তো এক না। আপনি কত বড় ঘরের সন্তান, আর আমি তো গাইয়া খ্যাত। অবশ্য খ্যাত আমাকে কেউ বলে না, আপনি আমাকে খ্যাত বললেন। আপনার রুচিবোধ আছে বলতে হবে। আর হ্যাঁ, একটা ভালো খবর আছে আপনার জন্য। আমি পরের সপ্তাহেই এই কলেজ থেকে চলে যাচ্ছি। এই অনুষ্ঠানটার পরে আর আপনাকে এই খ্যাতটার মুখ দেখতে হবে না। আরে এটা তো আমার জন্য খুশির খবর, কারণ তোর মতো খ্যাত আমাদের কলেজের দরকার নাই। কেন যে তোকে এই কলেজে অ্যাডমিশন দিল সেটাই আমি বুঝলাম না। তুই তো আমাদের কলেজের মান সম্মান ডুবিয়ে ছাড়বি রে। দিন দিন তোর মতো খ্যাতগুলো এসে আমাদের কলেজটা ডুবিয়ে দিচ্ছে। তানহা আমার কথা শুনে মুচকি হাসলো। মেয়েটা আসলেই পাগল। মেয়েটা অনেক অহংকারী বটে, তবে মনটা অনেক ভালো। কাউকে একবার ভালোবেসে ফেললে সেই মানুষটার জন্য সব কিছু করতে পারবে। তারপর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। তখন রাজ কলেজে আসলো, ওর সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। আচ্ছা রাজ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুই আবার হঠাৎ করে কি সিদ্ধান্ত নিলি ভাই? শোনো রাজ, আমাকে তো তানহা দেখতে পারে না, আর সামনে আমাদের পরীক্ষা, তাই একটু প্রস্তুতি নিতে হবে। আর আমি কলেজে আসলে তানহা প্রতিদিন আমাকে অপমান করে, তাই আমি আগামী এক সপ্তাহ কলেজে আসবো না। একেবারে অনুষ্ঠানের দিন আসবো, তারপরও মাঝে একদিন আসতে পারি। তুই যা ভালো মনে করিস মাহফুজ, তোর সিদ্ধান্ত তোর, এটাতে আমার বলার কিছুই নাই। আমি জানি তানহা তোকে অনেক অপমান করে, আমার সামনেই তো তোকে অপমান করে, তখন তো মনে হয় থাপ্পড় দিয়ে ওর দাঁত সব কয়টা ফালাই দিই। আরে ভাই, টাকা আছে বলে কি এরকম গরম দিতে হবে নাকি? আরে বাদ দে তো ওই তানহার কথা। আমারও মাথা খারাপ ছিল, তানহার মায়াজালে ফেসে গিয়েছিলাম। আমি তো বুঝতে পারি নাই যে তানহা আমার সাথে প্রতারণা করছে। যাই হোক, তাহলে আগামী সপ্তাহে দেখা হচ্ছে। আর এর মাঝে যদি কলেজে আসি তাহলে তোকে জানিয়ে দিব। এখন চল ক্যান্টিন থেকে কিছু খেয়ে বাসায় চলে যাই। তারপর দুইজনে মিলে ক্যান্টিন থেকে খেয়ে দিয়ে মাহফুজ রাজকে বিদায় দিয়ে বাসায় চলে যায়। তারপর ফ্রেশ হয়ে ব্যায়াম করতে শুরু করে। এক টানা বিকাল পর্যন্ত ব্যায়াম করে। ব্যায়াম করা শেষ হতেই মোবাইলটা বেজে ওঠে। মাহফুজ কল রিসিভ করে। হ্যাঁ আম্মু, কেমন আছো তোমরা? আরে বাবা, আমরা সবাই অনেক ভালো আছি। তো তুই সারাদিন তো বিজি থাকিস, তাই ফোন দিই না।
বেশ কয়েকদিন পর আজকে তোর কথা খুব মনে পড়ছিল, তাই ফোন দিলাম। আরে আম্মু, খুব ভালো করেছো ফোন দিয়ে, না হলে আমি তোমাকে ফোন করতাম। তুমি কোনো চিন্তা করো না, আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহে আমি বাসায় চলে আসতে পারবো। আমার এই মিশনটা শেষের দিকে। হ্যাঁ, সেটা আমরাও জানি, ওই জন্যই তো তোকে বিরক্ত করি না। তোর বোন তো মুখ ফুলিয়ে বসে থাকে, তুই আসলে বলে তোকে খুব মারবে, কারণ এতদিন তো ওকে ছাড়া কোথাও যাস নাই, তার রেগে বসে আছে। এই রে, পেতনিটা সত্যিই তাহলে রাগ করে আছে। আম্মু, আমি ওর সাথে কথা বলবো না। তুই ওকে বলে দিও যে আগামী সপ্তাহে আমি বাসায় চলে যাব। এখন তাহলে রাখি, একেবারে বাসায় গিয়ে কথা বলবো। তারপর ফোনটা রেখে দিলাম। এভাবেই দিনটা ভালো মতো কেটে যায়। পরদিন সকালে কলেজে গিয়ে দেখে মাহফুজ আসে নাই, রাজ শুধু একা বসে আছে। কিরে, মাহফুজ তো এত দেরি করে না কলেজে আসতে, তাহলে আজকে আর হলোটা কি? তানহা রাজের কাছে গিয়ে দাঁড়ায়। কিরে রাজ, তোর ছোট লোক বন্ধুটা আজকে আসে নাই? তানহার কথা শুনে সামনের দিকে তাকিয়ে তানহা দেখে অস্বস্তি লাগে, কারণ তানহাকে রাজ দেখতে পারে না। আচ্ছা তানহা, তোমার কি আর কোনো কাজ নাই বলো তো? এই শুধু মাহফুজের পেছনে পড়ে আছো কেন? আর তুমি তো ওকে ছোট লোক বলো, তো আজকে আবার ওর খোঁজ করছো কেন? সূর্য আজকে আবার কোন দিক থেকে উঠলো? না, সূর্য তো পূর্ব দিক থেকেই উঠেছে। তাহলে কেসটা কি? দেখ রাজ, আমি কিন্তু তোর এসব আচাইরা প্যাচাল শোনার জন্য আসি নাই। তোর কাছে শুধু জানতে চেয়েছি যে মাহফুজ আসে নাই কেন। আরে মাহফুজ আসে নাই কেন সেটা বলতে তো তোমার কাছে আমি বাধ্য নই। যাও গিয়ে ওর কাছে শুনে আসো যে আজকে কেন কলেজে আসে নাই। তোমার ওপর কিন্তু আমার সন্দেহ হচ্ছে, তুমি কি আবার মাহফুজকে সত্যি ভালোবেসে ফেললে নাকি? কিন্তু সেটাতে আর লাভ নেই, কারণ মাহফুজ তোমাকে আর গ্রহণ করবে না। ওই ছোট লোক, রাখ তোর মাহফুজ। দুই ছোট লোক এক হয়ে আবার ফালতু কথা বলছে। আর ওই খাটটাকে আমি কেন, কোনো মেয়েই ভালোবাসবে না, আসছে আবার ভালোবাসার কাহিনী শোনাতে। আরে ওকে তো প্রত্যেক দিন ধোলাই করি, তো আজকে দেখলাম না, তাই জিজ্ঞাসা করতে আসলাম। তুই থাক এখানে, ছোট লোক কোথাকার। বলি তানহা সেখান থেকে চলে গেল। আসলেই মাথার তার সব কয়টা ছেঁড়া আছে। হ্যাঁ, তবে মনটা অনেক ভালো, বিপরীতে দেমাগটা একটু বেশি। রাজের সাথে কথা বলে মুডটাই খারাপ হয়ে গেল, বলে কিনা আমি ছোট লোককে ভালোবেসে ফেলেছি। আরে ওটাকে কোনো মেয়েই পাত্তা দিবে না। তারপর ওর বান্ধবীদের সাথে বসে আড্ডা দিতে থাকে। এভাবেই দিনটা কেটে যায়। পরদিন তানহা কলেজে আসে, বাট আজকেও মাহফুজকে দেখতে পায় না। তানহার মনে তো একটু খারাপ লাগা কাজ করছে। কিরে, খ্যাটটা কোথায় উধাও হয়ে গেল? কোনো সমস্যা হয় নাই তো আবার? ধুর, আমি আবার ওকে নিয়ে ভাবছি কি জন্য। আমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। ওই ছোট লোকটাকে নিয়ে এত ভাবতেছি কেন আমি? ওকে তো আমি ভালোবাসি না, তবুও কেন বারবার ওর কথা মনে পড়ছে আমার। আবার কলেজের চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে দেখে না, কোথাও তো মাহফুজ নেই। তানহার এমনভাবে চারিদিকে তাকাচ্ছে, তখনই লিজা আর হাসির হয়। কি রে তানহা, কাকে এত খুঁজছিস আর এত কি ভাবছিস? কখনো তো তোকে এমন করতে দেখি নাই। লিজার কথাই আটকে ওঠে। কই না তো, আমি কাউকেই খুঁজছি না। আর এত কি নিয়ে ভাববো আমি? আমার কি কিছু চিন্তা আছে নাকি যে সেটা নিয়ে ভাববো আমি? কিছু একটা নিয়ে তো ভাবছিস, সেটা আমি শিওর। তবে আমি কিছুটা আভাস পাচ্ছি। এই 2 দিন দেখতেছি যে মাহফুজ কলেজে আসে নাই, আর তুইও এই 2 দিন কি নিয়ে যেন চিন্তিত হয়ে আছিস। শোন তানহা, তুই যতই মাহফুজকে অপমান করিস না কেন, যতই ভালোবাসার নাটক করিস না কেন, বাট ওর সাথে কাটানো একান্ত সময়গুলো তোর এখন মনে পড়ছে। মাহফুজকে এখন তুই অনেক মিস করছিস, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তাই বলি কি, মাহফুজকে আপন করে নে, দেখবি সুখী হবি। এই লিজা, তোর মাথা কি আসলেই খারাপ হয়ে গেছে নাকি? আরে লিজা, আমি ওই খাটটাকে কখনোই ভালোবাসি না, আর বাসবো না। তুই কি মনে করেছিস ওই একান্ত সময়গুলো আমার মনে পড়ছে? আরে কখনোই না। আর আমি ওই ছোট লোকটাকে দু চোখে দেখতে পারি না। সেটা দেখাই যাবে সময় হলে। আমি শিওর তুই একদিন তোর এই ভুলটা বুঝতে পারবি আর মাহফুজকে আপন করতে চাইবি, কিন্তু তখন আর সেটা হবে না। ঠিক আছে, এখন এই বিষয় বাদ দিই, চল ক্লাসে যাই। তারপর দুইজনে মিলে ক্লাসের দিকে রওনা দেয়। এদিকে মাহফুজ সমস্ত রকম প্রিপারেশন নেয় মিশনটার জন্য। এই 2 দিন বেশ ভালোভাবেই কাটছে, বাকি দিনগুলো ভালোভাবে কাটতে থাকে।
আর 2 দিন মাহফুজের কেটে যায়। কিন্তু অপরদিকে তানহার মনে কেমন যেন খারাপ লাগা কাজ করছে, কিন্তু যেন একটা হারিয়ে ফেলেছে সে। সব সময় কিছু একটা নিয়ে ভাবতে থাকে, কিন্তু সে বুঝতে পারছে না যে কি হয়েছে তার। 5 দিন পর মাহফুজ কলেজে যায়, তারপর রাজের সাথে আড্ডা দিতে থাকে। তানহা কলেজে এসে দেখতে পায় যে মাহফুজ এসেছে। মনের অজান্তেই মুখ দিয়ে আনন্দের হাসি বেরিয়ে পড়ে। তানহা বুঝতে পারে না যে মাহফুজকে দেখে তার এমন ভালো লাগা কাজ করছে কেন। তানহা সেখানে বেশি সময় দাঁড়িয়ে না থেকে চলে যায়। মাহফুজ আর রাজ হেসে হেসে গল্প করতে থাকে। জানিস মাহফুজ, তানহা সেদিন তোর কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু বুঝলাম না হঠাৎ করে তোর কথা জিজ্ঞাসা করছিল কেন। এই ভাই, ওসব বাদ দে তো, তুই এখন আড্ডা দে। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে চলে গেলাম। দেখতে দেখতে অনুষ্ঠানের দিনটা চলে আসলো। আমিও পুরো রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে ঢুকে দেখি অনেক বড় আয়োজন করেছে। কলেজের সামনে একটা মঞ্চ বসানো হয়েছে আর সবার জন্য চেয়ার দেওয়া হয়েছে। আমি রাজকে নিয়ে শেষের চেয়ারে বসে গেলাম। রাজ একটু অবাক হলো, কারণ সবাই সামনে বসতে চাই আর আমি ইচ্ছে করেই পিছনে বসলাম। আমি রাজকে ইশারা দিয়ে বললাম যে পরে বুঝিয়ে বলবো। ঠিক 10টার সময় অনুষ্ঠান শুরু হলো। প্রধান অতিথি হিসাবে তানহার বাবা আসলো, সাথে তানহাও ওর বাবার সাথে আসলো, কিন্তু প্রিন্সিপালকে কোথাও দেখতে পাচ্ছি না। নেমুখ আর আমি মনে হয় ড্রাগনের ডিল করতে ব্যস্ত। একটু ওয়েট করো মশাই, আজকে তোমার সব প্ল্যান শেষ। পাশে তাকিয়ে দেখি আমার পুরো টিম ছদ্মবেশে এসেছে। আমি তাদের দিকে ইশারা দিয়ে অবস্থা জানিয়ে দিল। একটু পরে প্রিন্সিপাল এসে বক্তৃতা দিতে শুরু করলো। সবকিছু ঠিকঠাক চলতেছিল, কিন্তু ঠিক 12টার সময় কলেজে 10টা ট্রাক প্রবেশ করলো। সবগুলোতেই অনুষ্ঠানের খাবার বোঝাই করা। আমার তো তখনই সন্দেহ হলো, খাবার আনতে আর ট্রাক লাগে নাকি? নিশ্চয়ই এখানে গন্ডগোল আছে। ট্রাকগুলো সমস্ত খাবার নামিয়ে দিয়ে ভিতরের দিকে গেল। প্রায় আধ ঘন্টা পর আবার ফিরে আসলো। তখনই খটকা লাগলো, কারণ ট্রাকের তো চলে যাওয়ার কথা, ভিতরে গিয়ে এতক্ষণ কি করলো? তখনই দেখি একটা লোক প্রিন্সিপালের সাথে হাত মিলিয়ে মঞ্চ থেকে নেমে ট্রাকে উঠে গেল। প্রথম দেখতেই চিনতে ফেললাম এটা ড্রাগন ছদ্মবেশ নিয়ে এসেছে। তখনই চেয়ার থেকে উঠে গেলাম আর জোরে চিৎকার দিয়ে কমান্ডোকে দিলাম, ইউজিসি টিম, এখনই আমাদের সময় দেশের সব থেকে বড় ড্রাগ স্মাগলারকে ধরার। সো কলেজের 4-5টা সবাই ঘিরে ফেলো, যাতে ড্রাগন পালাতে না পারে। বলার সাথে সাথেই সবাই কমান্ডোর পোশাক পরে ফেলত। আমিও আমার খ্যাত পোশাকটা খুলে ফেললাম। পেছন থেকে একজন এসে আমার গায়ে নীল কালারের কোট পরিয়ে দিল, সাথে একটা সেফটি জ্যাকেট। আমার কমান্ডোর শুনে তো পুরোই কলেজ হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। কেউ কিছুই বুঝতে পারছে না। রাজও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর কমান্ডোর পুরো টিম কলেজকে ঘিরে ফেলেছে। আমি মঞ্চে গিয়ে মাউথটা হাতে নিলাম। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদের কলেজে একটা গোপনীয় মিশনে এসেছিলাম। আমার পুরো নাম মাহফুজ মাহমুদ। আমি একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডোর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমাদের কাছে খবর ছিল যে এখানে এই কলেজ থেকে ড্রাগ পাচার করা হবে। বাংলাদেশের সব থেকে বড় ড্রাগ স্মাগলার হলো ড্রাগন, আর এই কাজটার সাথে যুক্ত আছে এই কলেজেরই প্রিন্সিপাল সাহেব। তিনি ড্রাগ স্মাগলারদের সাথে জড়িত। একজন শিক্ষক হয়েও দেশবিরোধী কাজ করতেছেন তিনি, তাই তাকে অ্যারেস্ট করা হলো। আর ওই যে ট্রাকের মধ্যে ড্রাগন বসে আছে। সো আমার মিশন আজকে এখানেই কমপ্লিট হলো। এটা আমার জীবনের সব থেকে বড় সৌভাগ্য যে দেশবিরোধী কোনো শয়তানকে দেখতে পেরেছি। আমার কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে। পুরো কলেজ যেন নিস্তব্ধ হয়ে গেছে। কমান্ডো টিম, অ্যারেস্ট আওয়ার প্রিন্সিপাল। মাহফুজের অর্ডার দেওয়ার সাথে সাথে কয়েকজন মিলে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নেয়। এসব দেখে ড্রাগন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাহফুজ দৌড়ে গিয়ে ড্রাগনকে ধরে ফেলে। ড্রাগনকে ধরেই মারতে থাকলাম। কিরে ড্রাগনের বাচ্চা, তুই ড্রাগ পাচার করবি না? আরে একমাত্র তোদের জন্য আমাদের দেশটা শত্রুদের নাগালে চলে যাচ্ছে। তুই তো ড্রাগ নয়, আমাদের দেশটাকে বিক্রি করে দেওয়ার প্ল্যান করছিলি রে। কিন্তু আমাদের মতো দেশপ্রেমিক যারা এখনো বেঁচে আছে, তারা থাকতে তোদের মতো কুলাঙ্গাররা কিছুই করতে পারবে না। তারপর আমার টিম হাতে ড্রাগনকেও দিয়ে দিলাম। এতক্ষণে মনে পড়লো কলেজের অনুষ্ঠানের কথা। সবাই তো পুরো আগ্রহ নিয়ে বসেছিল অনুষ্ঠানটার জন্য। এখন আমাকেই সেই আনন্দটা আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। দৌড়ে গিয়ে মঞ্চে উঠে মাউথটা হাতে নিলাম। প্রিয় অতিথিরা, আমি আসলেই দুঃখিত, কারণ আপনাদের এই অনুষ্ঠানটা আমার জন্য বিগড়ে গেল। কিন্তু কি করব বলুন, দেশের এরকম শত্রুকে তো আর ছেড়ে দিতে পারি না।
এটাই আমার দায়িত্ব। কথাটা শেষ করতেই পুরো কলেজে হাততালির শব্দে মুখরিত হয়ে গেল। তারপর আস্তে আস্তে অনুষ্ঠানটা শুরু হলো। সবাই তো খুব খুশি। তানহার বাবা আমাকে ডেকে নিয়ে নিজের কাছে বসালেন। এদিকে তানহা তো মাহফুজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে গেল কিছুতেই তো মাথায় ঢুকছে না। মাহফুজকে কেন জানি খুব মিস করে এখন। কয়েকদিন যাবৎ মাহফুজ কলেজে আসছিল না, তাই তো তানহার যেন মনে হচ্ছিল কি যেন হারিয়ে ফেলেছে। তানহা মাহফুজকে যতই ঘৃণা করতো না কেন, এই কয়েকদিন নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর তানহা ওর বাবার সাথে চলে যায়। অনুষ্ঠান শেষ হলে স্টেজ থেকে নেমে আসলাম। রাজ আমার কাছে দৌড়ে চলে আসলো। স্যার, আপনি এখানে একটা মিশনের জন্য এসেছেন, আর আমি আপনার সাথে কিনা এরকম ব্যবহার করেছি? এই রাজ, তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আমি যতই কোনো অফিসার হই না কেন, আমাকে তুই করেই বলবি। হ্যাঁ, এটা ঠিক আছে যে আমি তোর থেকে বড়, কিন্তু সেটা কোনো ম্যাটার করে না। আমরা এখন খুব ভালো বন্ধু হয়ে গেছি, সো আমার নাম ধরে রাখবি। ওকে ওকে, ঠিক আছে বস। তো বস, আপনি এই সিক্রেট কথাটা আমাকে বলতে পারতেন তো। শুধু শুধু এতদিন ধরে ওয়েট করালি কেন? আমিও তো তোকে সাহায্য করতে পারতাম, আর সেই প্রথম থেকেই নিচের পরিচয়টা গোপন করে গেছিস। আরে রাজ, এটা আমাদের কমান্ডোদের নিয়ম। আমি হলাম একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো। নিজেদের পরিচয় সম্পূর্ণ গোপন করে মিশনে নামতে হয় আমাদের, আর মিশন শেষ না করা পর্যন্ত আড়ালেই থাকি। এখানে এসে তো তুই আমার সাথে প্রথম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলি। জানিস, তখন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ কোনো খ্যাত মানুষের কেউ বন্ধু হয় না। আমি পরীক্ষার আগের দিন পর্যন্ত এখানে থাকবো, তারপর চলে যাব। ততদিন তোর সাথে পুরো এলাকাটা ঘুরে বেড়াবো। আচ্ছা, এখন চল, তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তারপর মাহফুজ আর রাজ মিলে বেরিয়ে পড়ে। নিজের বাবার সাথে বাড়িতে চলে যায়। তারপর রুমে গিয়ে বিছানায় বসে পড়ে। কিছুতেই তো মাথায় ঢুকছে না, মাহফুজকে খ্যাত ছোট লোক বলে এত অপমান করলাম। ওকে কি না কি ভেবেছিল, আর কি হয়ে গেল। ওর পরিচয় তানহা কিছুতেই বুঝতে পারছে না। তাই বাবার কাছে চলে যায়। গিয়ে দেখে বাবা রুমেই বসে আছে। আচ্ছা বাবা, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ মা, কি জানতে চাস বল। বাবা, মাহফুজ তো একটা খ্যাত আর ছোট লোক। ওকে তো আমি পছন্দ করতাম না, সবসময় ওকে অপমান করতাম, কিন্তু আজকে তো কিছুই বুঝতে পারলাম না। আর সেদিন ওই ছোট লোকটার জন্য আমাকে থাপ্পড় পর্যন্ত মারলে। এই তানহা, তুই কাকে খ্যাত বলছিস? তুই কি শুনতে পাস নাই যে মাহফুজ কি বললো তখন? আরে মাহফুজ হলো একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো, এখানে এই মিশনে এসেছিল। আমার কাছে আগেই একটা ফোন এসেছিল যে এখানে মাহফুজ আসবে, ওর সমস্ত দায়িত্ব যেন আমি নিই। কিন্তু দুর্ভাগ্যবশত ওকে আমি চিনতাম না। পরে যখন তোর কথা মতো কলেজে ওকে অ্যারেস্ট করতে গেলাম, তখন আমার ফোনে একটা ফোন এসেছিল। আর ফোনের ওপাশে কে ছিল জানিস? আমাদের দেশের প্রধানমন্ত্রীর কমান্ডোর প্রধান, যে কিনা এই মিশনটা নিয়ে কাজ করছিল। আমাকে বলল, যদি এমপির দায়িত্বটা হারাতে না চাও তাহলে এই ছেলেটাকে ছেড়ে দাও। আর আমার কাছে মাহফুজের পরিচয় বলে দিল। তখন আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, আর তোর উপর খুব রাগ হয়েছিল, তাই তো চড় মেরেছিলাম। বাবা, তুমি কি বলছো এসব? বাবার কথা শুনে যেন তার হাত পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কপালে ঘাম জমতে শুরু করে। বাবার এক কথা শুনে বড় বড় ধাক্কা খেতে থাকে। বাবা, আমি যে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। সেদিন তো কলেজে মাহফুজ কোনো দোষ করেছিল না, আমি ওকে বিরক্ত করেছিলাম। তারপর তোমাকে মিথ্যা বলে পুলিশ আনি, কিন্তু তুমি যখন অর্জুন আমাকে চড় মারলে তখন আমার খুব রাগ হয়ে গেছিল। আমি অহংকারে ফেটে পড়েছিলাম আর প্রতিজ্ঞা করেছিলাম যে ওকে শাস্তি দিব। তারপরে ওর সাথে প্রেমের নাটক করা শুরু করি, আর ওকে আমার মোহে আবদ্ধ করে ওর জীবন থেকে সরে যায়। আমি অনেকগুলো ভুল করেছি আর অন্যায় করেছি। আগে ওকে দেখতে পারতাম না, কিন্তু এখন নিজের অজান্তেই ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু মাহফুজ কি এখন আমাকে মেনে নেবে? কারণ ওর মনটা তো আমি ভেঙে দিয়েছি। সেটা আমি জানি না রে তানহা, তবে একটা বিষয় জানি, মাহফুজ খুব ভালো ছেলে, সবার সাথে খুব ভালো করে মিশে যেতে পারে, সবাইকে খুব ভালো সম্মান দেয়। এই যুগে এরকম ছেলে আরেকটা মেলে না সহজে। আর তুই তো ওর মনটা ভেঙে দিয়েছিস, কারণ মন ভাঙলে সহজে সেটা জোড়া লাগে না। হ্যাঁ, যদি পারিস তাহলে পায়ে ধরে ক্ষমা চাইবি, এখানে আমার কিছু বলার নাই। বাবা, আমি জানি যে মাহফুজ আমাকে মেনে নিবে না, কারণ এখন মাহফুজও আমাকে অবহেলা করে চলে। আমি ওকে ছাড়া এখন বাঁচতে পারবো না। বলে রুমে চলে যায়। বিছানায় শুয়ে কাঁদতে থাকে।
এটা আমি কি করলাম? মাহফুজ এত বড় একজন মানুষ হয়েও কখনো নিজের অহংকার দেখালো না। ইচ্ছা করলেই তো আমার থেকে প্রতিশোধ নিতে পারতো, কিন্তু সেটা মাহফুজ করে নাই, বরং মাথা নিচু করে আমার সবসময় অপমানগুলো সহ্য করে গেছে। এখন আমি মাহফুজকে ছাড়া তো বাঁচতে পারবো না। মনের অজান্তেই ওকে ভালোবেসে ফেলেছি, এখন ওকে ছাড়া শূন্যতা বিরাজ করছি। বলে কাঁদতে থাকে। এক সময় ঘুমিয়ে যায়। এদিকে মাহফুজ বাসায় গিয়ে ল্যাপটপ অন করে তারপর নেট থেকে ওর আম্মুকে ফোন করে। এই আম্মু, কেমন আছো তোমরা? সত্যি তোমাদের সাথে অনেক দিন পর কথা হচ্ছে। আরে আমরা তো অনেক ভালো আছি, তো তোর মিশনের কি অবস্থা? আম্মু, এটা তো অনেক বড় খুশির একটা ব্যাপার, কারণ আজকে আমার মিশনটা কমপ্লিট হয়েছে। কিন্তু আমি ভাবতে পারছি না যে কলেজের প্রিন্সিপাল এই ড্রাগ স্মাগলিংয়ের মতো জঘন্য অপরাধ করছে। শিক্ষকরা যদি এগুলো করতে পারে তাহলে দেশের অবকাঠামো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? কি বলিস কি তুই? একজন কলেজের টিচার হয়ে এই অন্যায় কাজ করেছে, ওকে তো ফাঁসির দড়িতে ঝুলানো উচিত। আরে আম্মু, ড্রাগনকে অ্যারেস্ট করে ফেলেছি, যে কিনা সমস্ত নাটের গুরু। সমস্ত ড্রাগ তো ওর হাত দিয়ে পাচার হয়, ওটাকে আমি ধরে ফেলেছি। আর হ্যাঁ, বাসায় আগামী সপ্তাহে চলে আসছি, কোনো টেনশন করো না। এখন ফোনটা রাখি, পরে কথা বলবো। তারপর ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে কলেজে চলে গেলাম, কিন্তু আজকে কোনো ক্লাস করার জন্য না, আজকে সবার সাথে পরিচিত হওয়ার জন্য। ক্লাসে গিয়ে দেখি রাজ আমার আগে এসে বসে আছে। ওকে দেখে খুব খুশি হলাম। তারপর ওর পাশে গিয়ে বসে আড্ডা দিতে থাকলাম। কলেজের ছেলেমেয়েরা এসে আমার সাথে পরিচিত হয়ে গেল, সবার সাথেই হাত মেলালাম। এখন একটা বিষয় মনে হলো, যখন নিজের পরিচয়টা দিই নাই তখন কেউ কথা বলতে আসে নাই, কিন্তু এখন আমার পরিচয় জেনে সবাই কাছে চলে আসলো, আমার সম্মান জানাচ্ছে। কি আজব দুনিয়া রে। রাজার মাহফুজ বসে গল্প করতে লাগলো আর হাসাহাসি করতে থাকলো। এদিকে তানহা কলেজে এসেই দেখলো যে মাহফুজ বসে আছে। তানহা মুচকি হেসে দিল, মাহফুজের কাছে এসে বসে পড়ল। কেমন আছো তুমি মাহফুজ? তারপর এই রকম আচরণ দেখে অবাক হয়ে গেলাম। কি হলো তানহা, তুমি এরকম গায়ের সাথে মিশে বসলে কেন? আরে তুমি তো আমার বয়ফ্রেন্ড, দুজন দুজনকে খুব ভালোবাসি, তো তুমি এমন করছো কেন? তুমিও তো আমাকে অনেক ভালোবাসো। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কই থেকে এসে গায়ের সাথে মিশে বসেছ, আবার অধিকার খাটাচ্ছ? তোমার জন্য আমার মনে এখন কোনো জায়গা নাই। তুমি আমার আগে থেকেই মন ভেঙে দিয়ে বসে আছো। মাহফুজ, আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও তোমাকে দেখতে পারতাম না, এসব করেছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু এখন তোমাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতেই পারি না। প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও। সেটা সম্ভব নয়, তোমার উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গেছে আমার। তোমাকে এখন আমার একটু বিশ্বাস হয় না। তুমি আমার মনটা কেড়ে নিয়ে কাচের মতো ভেঙে ফেলছো, এখন আমার থেকে সরে যাও। তখনই পায়ে পড়ে যায়। মাহফুজ, আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে ফিরিয়েও দিও না। বলে কাঁদতে থাকে। মাহফুজ নিজের পাটা সরিয়ে নিয়ে রাজের সাথে চলে আসলো, কারণ এইসব কাহিনী দেখার সময় আমার নেই। এইসব অনেক দেখেছি, আমাকে আবার নতুন করে ফাঁদে ফেলার চেষ্টা করছে, কিন্তু আমি তো সেই সুযোগটা আর দিব না। রাজকে নিয়ে নদীর তীরে চলে আসলাম। তারপর দুইজনে বসে পড়লাম। আচ্ছা রাজ, মানুষ কি পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না নাকি? আমি যখন সাধারণভাবে ছিলাম তখন আমাকে কোনো পাত্তাই দেয় নাই, কত কিছু বলে অপমান করেছে। আর এখন যেই না আমার পরিচয় জেনেছে তখনই আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে চলে এসেছে। মাহফুজ রে, দুনিয়াটা বড়ই অদ্ভুত। নিজের স্বার্থ ফুরিয়ে গেলেই সে ছেড়ে চলে যাবে। তানহাও তো সেটার ব্যতিক্রম কিছু করে নাই, তোর সাথে ভালোবাসার নাটক করে চলে গেছে। আচ্ছা, এখন চলো বাসায় চলে যাই। তারপর দুইজনে মিলে চলে গেলাম। এভাবেই কয়েকটা দিন কেটে গেল। তানহা আমার কাছে অনেকবার এসেছে, কিন্তু আমি ওকে পাত্তা দিই নাই। তারপর পরীক্ষার দিন চলে আসলো, কলেজে চলে গেলাম, কিন্তু তানহাকে কোথাও দেখতে পেলাম না। কি ব্যাপার, কি হয়েছে? তানহা তো কখনো দেরি করে কলেজে আসে না, কিন্তু একটু পরেই কলেজে একটা কালো গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। প্রথমে তো চিনতে পারলাম না, তবে একটু পরেই তো চোখ চরকাজ। আরে এটা তো তানহা। নিজের শরীরের কি অবস্থা করেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, শরীরটা যেন শুকনো কাঠ হয়ে গেছে। তানহা আমার দিকে একবার তাকালো,
চোখের চাহনিতে অসহায়ের ছাপ, কিন্তু আমি ওর চোখের রাখতে পারলাম না, কারণ মাথাটা নিচু করে ফেললাম। তারপর তানহার পরীক্ষার হলে প্রবেশ করলো। পরীক্ষাটা হয়ে গেল, রেজাল্টের পর চলে যাব বাড়িতে। সেই কয়েকটা দিন এখানে রাজের সাথে থাকবো। শিক্ষকরা আমাকে নিয়ে গেস্ট রুমে বসালেন, তারপর সমস্ত খাবারের আয়োজন করলো। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কারণ আমার মোটেও ক্ষুধা নাই। এইসব কি এখন আমি খেতে পারবো নাকি? আরে স্যার, আপনারা কি করছেন এগুলো? আমি তো এসব কিছু খেতে পারবো না, পেট একদম ভর্তি হয়ে আছে। আরে আপনি কি বলছেন এগুলো? আমরা তো সামান্য কিছুর আয়োজন করেছি, বেশি কিছু করতে পারিনি। প্লিজ, আপনারা আমাকে নিজের ছেলের মতো ভাববেন। আমি আপনাদের চেয়ে অনেক ছোট। আমি অফিসার হতে পারি, কিন্তু আপনাদের থেকে সম্মানিত না। আমি এখন এতগুলো খাবার কেমন করে খাবো তাই বলেন। কিন্তু কোনো কিছু বললেই শিক্ষকদের থামানো গেল না, জোর করেই আমাকে খাইয়ে দিল। তারপর আমার সাথে বসে গল্প করতে থাকলো। পরীক্ষা শেষ হয়ে গেল, রাজের সাথে ক্যাম্পাসে এসে দাঁড়ালাম। তখনই তানহার পরীক্ষা শেষ করে বাইরে বের হয়ে আসলো। চেহারায় অনেক খারাপ হয়ে গিয়েছে, নিজের শরীরের প্রতি মনে হয় যত্ন নেয় না। হঠাৎ দেখি আমার দিকেই আসছে, আমার সামনে এসে দাঁড়ালো। মাহফুজ, আমি তোমাকে একটা কথা বলতে চাই, প্লিজ না করো না। হ্যাঁ, কি বলবেন তাড়াতাড়ি বলুন। তবে হ্যাঁ, ওই প্রেমের নাটক আর আমার কাছে করতে আসবেন না। আমি মিশনটা শেষ করার আগেই আপনার মিথ্যে প্রেমের মোহনাতে ভেসে গিয়েছিলাম, কিন্তু আপনি সেই ভুলটা নিজে থেকে ভেঙে দিলেন। আমি তো আপনাকে খুব ভালোবেসেছিলাম, আপনাকে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারতাম না। তবে কেন আমার এই সরল মনটা নিয়ে খেলা করলেন আপনি? আর নিজের চেহারার এটা কি হাল করেছেন? যত্ন নেওয়া কি একদম ভুলে গেছেন নাকি? আপনি তো এই কলেজের টপ সুন্দরী, তো হঠাৎ করে আপনার হলোটা কি? মাহফুজের কথাটা শুনে শুকনো মুখে একটা হাসি দেয়, যেখানে কষ্টের ছাপ রয়েছে। আচ্ছা মাহফুজ, তুমিই বলো, আমি যার জন্য নিজেকে সাজিয়ে রাখলাম, যার জন্য নিজের শরীরের যত্ন নেব, সেই যদি আমার কাছে না থাকে, তাহলে কার জন্য এসব করব? হ্যাঁ, এটা ঠিক বলেছো যে আমি সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু এখন তো তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য ব্যস্ত থাকি, তাই আর নিজের শরীরের যত্ন নেওয়া হয় না। কিন্তু আমার ভালোবাসার মানুষটার সামনে দাঁড়িয়ে আছে, আপন হতে পারছি না। লিজা ঠিকই বলেছিল, যেদিন ভালোবাসার মানুষটার মর্ম বুঝবো সেদিন, তখন সে হারিয়ে গেলে আর ধরতে পারবো না। আর এখন তোমার সাথে ঠিক এটাই হচ্ছে। আমি তখন নিজেকে ফিল করতে পারি না, মনে হয় দুনিয়া থেকে অল্প দিনেই হারিয়ে যাব। আর এখন শেষ একটা কথাই বলে যাচ্ছি, আমি তোমাকে খুব ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমার মনে আঘাত করেছি, তাই মেনে নিচ্ছ না। যেদিন আমি হারিয়ে যাব সেদিন নিশ্চয়ই তুমি আমার জন্য কাঁদবে। এটাই আমার শেষ কথা। আশা করি তোমাকে আর ডিস্টার্ব করবো না। ভালো থেকো। বলে একটা ম্লান হাসি দিয়ে চলে গেল। তানহার কথা শুনে এক পা নড়াতে পারলাম না, কারণ ওর শেষের কথাটা কানের মধ্যে বাজতে লাগলো। সত্যি তো, আমি তানহাকে এখনো অনেক ভালোবাসি, কিন্তু কিছু একটা আমাকে ওর থেকে দূরে রাখছে। মনে হয় আমার মনটা এখনো ওর উপর রাগ করে আছে। তবে সত্যি বলতে তানহা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। যাক, সেটা পরে দেখা যাবে। এখন বাসায় গিয়ে বিশ্রাম করা যাক। রাজকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজের বাসায় চলে গেলাম। এভাবেই কয়েকটা দিন চলে গেল। পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এর মধ্যেই কলেজে নতুন প্রিন্সিপাল নিয়োগ হয়েছে। আর অল্প কয়েকদিনের রেজাল্ট বের হবে। আমাকে বিশেষ অতিথি হিসাবে ইনভাইট করা হয়েছে। পরিবারের সাথে অনেকদিন হলো দেখা হয় না, তাই ওদেরকে বলেছি এখানে চলে আসতে। সব মিলিয়ে অনেক খুশি লাগছে। বিকালবেলায় রাজকে ফোন দিয়ে একটা পার্কে আসতে বললাম, তারপর নিজে তৈরি হয়ে চলে গেলাম পার্কে। গিয়ে দেখি রাজও বসে রয়েছে। রাজকে দেখে তো নিজেই ফিদা হয়ে গেলাম। রাজকে অনেক সুন্দর লাগছে। কি রে রাজ, আজকে তো তোকে হিরো লাগছে রে। এই থাক, হয়েছে, আর পাম দিতে হবে না। তুই কি কম সুন্দর নাকি? চল এখন গিয়ে এক জায়গায় বসি। আচ্ছা মাহফুজ, আমার কিন্তু তানহাকে দেখে অনেক খারাপ লাগছে। তানহা কিন্তু সত্যি অনেক পরিবর্তন হয়ে গেছে, সত্যিই তোকে ভালোবেসে ফেলেছে। আর ওর শরীরের অবস্থা দেখেছিস? হ্যাঁ, তানহাকে এখন আমি অনেক ভালোবাসি, তবে কি জন্য যেন ওকে আপন করে নিতে পারছি না। আমি ওকে দেখে তো আমারও অনেক খারাপ লাগছে, তবে ভাবছি আপন করে নিব। বলছিস তো যে ওকে আপন করে নিবি, তবে দেখিস যেন দেরি না হয়ে যায়। ওর যা অবস্থা দেখলাম, সেটাতে দুনিয়া থেকেই মনে হচ্ছে হারিয়ে যাবে। তুই ওকে খুব তাড়াতাড়ি আপন করে নে। হ্যাঁ, সেটা দেখব। জানিস, আমার পরিবারকে এখানে নিয়ে আসতেছি। তোদের রেজাল্টের দিন তো পুরো পরিবার সহ আমি উপস্থিত থাকব। খুব মজা করব দুজন মিলে। আর তানহার বাবাকেও তো ইনভাইট করা হয়েছে। রাজের সাথে আরো সময় গল্প করলাম। খুব সুন্দর ছিল মুহূর্তটা। সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম।
এভাবেই কেটে গেল আরও 2 দিন। কালকে কলেজের রেজাল্ট দেবে, নতুন একটা হোটেলে উঠেছি আজকে রাতের জন্য। রাতে বিছানায় বসে ফেসবুকিং করতেছিলাম, হঠাৎ দরজার কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখি আব্বু আম্মু আর আমার বোন যারা চলে এসেছে। আমাকে দেখেই তো পাগলিটা জড়িয়ে ধরলো। কেমন আছিস তুই ভাইয়া? হ্যাঁ রে কিউটি, আমি খুব ভালো আছি, তো তুই কেমন আছিস? ভাইয়া রে, এখন খুব ভালো থাকবো, কারণ আমি তোকে পেয়ে গেছি। তোকে আজ খুব করেও জ্বালাবো। আর একবার শুধু বাসায় যা, তোরে বিয়ে কেমনে দিতে হয় সেটা খুব ভালো করে জানি আমি। আচ্ছা, যা ইচ্ছা হয় করবি। দেখ তো, বাবা মাকে বাইরে দাঁড় করিয়ে দিয়ে রাখছি আমরা। বাবা মা, তোমরা ভিতরে আসো। আমার বোনটাকে পেয়ে তোমাদের কথা তো একদম ভুলেই গিয়েছিলাম। তারপর সবাই ভিতরে নিয়ে গেলাম। আরে ভাইয়া, হোটেলটা তো আমার খুব পছন্দ হয়েছে, এটা কিনে ফেল, তাহলে আর আমার থাকার জন্য কষ্ট করতে হবে না। আরে পাগলি, আমাদের বাড়িটা তো খুব সুন্দর করে করেছি। তাছাড়া প্রত্যেকটা রুম তোর মন মতো করে সাজিয়েছি। তারপরও যদি বলিস তাহলে আরো ভালো করে সাজিয়ে দিব। না রে ভাইয়া, আমার এত কিছু লাগবে না। যা দিয়েছিস সেটাই আমার জন্য অনেক। কিছু আমার আর কিছুর প্রয়োজন নেই। এখন চল তো, সবাই মিলে গল্প করি। তারপর সবাইকে নিয়ে গল্প করতে থাকলাম। আমাকে অনেক দিন পর কাছে পেল, গল্প যেন থামছেই না। অনেক সময় পর্যন্ত গল্প করে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর সবাই ঘুমিয়ে গেলাম। সকালবেলা সবাইকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাজকে ফোন করে জানিয়ে দিলাম যেন তাড়াতাড়ি চলে আসে। তারপর কলেজে পৌঁছে গিয়ে দেখি অনেক বড় আয়োজন করেছে। 2টা চেয়ার দেখলাম, বিশেষ করে সাজিয়ে রেখেছে, নিশ্চয়ই আমার আর তানহার বাবার জন্য। কলেজে এতক্ষণে প্রায় সবাই চলে এসেছে। শিক্ষকরা আমাকে দেখে স্টেজে নিয়ে গেলেন আর আমার পরিবারকে সামনের চেয়ারে বসানো হলো। একটু পরে কলেজের গেট দিয়ে কয়েকটা গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে তানহার বাবা বেরিয়ে আসলো, সাথে তানহাও আছে। শিক্ষকরা গিয়ে তানহার বাবাকে স্টেজে নিয়ে আসলেন। তানহা গিয়ে স্টুডেন্ট চেয়ারে বসলো। তারপর প্রিন্সিপাল মাউথ হাতে নিলেন। আজ আমাদের কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সমস্ত স্টুডেন্টের মেধা যাচাই করা হবে। ইতিমধ্যে আমাদের কলেজে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, যে কারণে আমরা সব শিক্ষকগণ লজ্জিত। আমরা আগের প্রিন্সিপাল সাহেব ড্রাগ স্মাগলিংয়ের সাথে জড়িত ছিলেন, যেটা কেউ কোনো শিক্ষকের কাছ থেকে আশা করে না। তবে আজকে এখানে 2 জন সম্মানিত ব্যক্তি বসে আছেন। একজন দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান আনোয়ার সাহেব, আর অপরজন হলেন আন্ডারগ্রাউন্ড কমান্ডোর হেড অব দ্য ডিপার্টমেন্ট মাহফুজ। মাহফুজ তো একজন দেশের সেবক। আমরা তাকে অন্তর দিয়ে সম্মান করি, কারণ সে একজন বড় অপরাধী ড্রাগনকেও অ্যারেস্ট করেছে। আমি আর কথা বাড়াবো না, আমি ছাড়াও অনেকে কথা বলবে। এই বলে মাউথটা রেখে দেয়। আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়। তারপর কিছু কথা বললাম, সবাইকে উদ্দেশ্য করে কথা বলা শেষ করে বসলাম। তখন আনোয়ার সাহেব নিজের হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন। হ্যান্ডশেক করে নিলাম। আনোয়ার সাহেব কিছুতেই আমাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু আমার সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন হয় নাই। তারপর আনোয়ার সাহেবের সাথে কিছুক্ষণ আলাপ করলাম, কয়েকজন মিলে বক্তব্য দিলাম। সবশেষে তানহার বাবা বক্তব্য দিলেন, কারণ তিনি প্রধান অতিথি। অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। তারপর আবার প্রিন্সিপাল সাহেবের মাউথটা হাতে নিলেন। ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই মনকে প্রস্তুত করো, কারণ এখন তোমাদের রেজাল্ট দেওয়া হবে, আর 1ম থেকে 3য় স্থান অধিকারীদেরকে পুরস্কার দেওয়া হবে। তারপর প্রিন্সিপাল নাম ঘোষণা করতে লাগলেন। প্রথম হয়েছে আমার বন্ধু রাজ। আমি তো অনেক খুশি হলাম, কারণ এই পুরস্কারটা আমার হাত থেকেই নিল রাজ তো অনেক খুশি। এভাবে সবার নাম ঘোষণা করা হলো, কিন্তু সবাই অবাক হয়ে গেল যখন তানহার নাম সবার শেষে পাওয়া গেল। যেখানে তানহা সবসময় প্রথম হতো, আর সে এখানে সবার পিছনে। ইতিমধ্যে সবার মাঝে কানাঘুষো শুরু হয়ে গিয়েছে। আমি মাউথ নিয়ে সবাইকে শান্ত করলাম। অনুষ্ঠানটা ভালোভাবে হয়ে গেল। আমাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে শিক্ষকরা, তাই খেতে চলে গেলাম। খাওয়ার সময় তানহা আমার দিকে বারবার করুণ দৃষ্টিতে তাকাচ্ছিল, কিন্তু ওর চোখে চোখ রাখতে পারছিলাম না। এই বিষয়টা আমার বোন যারা চোখটা এড়াতে পারে না। কি রে ভাইয়া, মেয়েটা তোর দিকে এভাবে তাকাচ্ছে কেন? দেখে তো মনে হচ্ছে মেয়েটা কাঁদছে। তোর সাথে কি কিছু হয়েছে নাকি? যারার কাছে কিছুতেই বসতে চাইছিলাম না, কিন্তু জোর করে সবকিছু শুনে নিল। আমার ভাবিটা তো দেখতে মাশাল্লাহ, কিন্তু আচরণটা এমন ছিল ভাবতে পারছি না। আরে আমার চেহারাও তো অনেক ভালো, তাই বলে কারো মন নিয়ে খেলতে হবে নাকি?
যাই হোক, যারাকে শান্ত করলাম। খাওয়া শেষে বাইরে বের হয়ে আসলাম। তানহা হঠাৎ করে এসে আমার পায়ে পড়ে গেল। মাহফুজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি যদি আমাকে গ্রহণ না করো তাহলে আমি মারা যাব, কিন্তু আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। বুকের ভেতরটা শূন্য হয়ে গেছে, তোমাকে নিয়েই সব সময় ভাবি, তোমাকে ভুলতে পারছি না, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এই তানহা, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আমার পা ছাড়ো বলছি, এটা কিন্তু এখন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, আমি ছাড়বো না। তুমি ভালোবাসি না বললে আমি ছাড়বো না। তোর আবারও অনেক রাগ হয়ে গেল। অন্তত পাটা তো ছাড়বে। পা এক ঝটকায় মেরে সারিয়ে নিলাম। তোমাকে আমি ভালোবাসতে পারবো না, এখন এখান থেকে যেতে পারো। তানহা কাঁদতে কাঁদতে চলে গেল। আমি রাজের সাথে দেখা করে আমার পরিবারকে নিয়ে বাসায় চলে আসলাম। কয়েকজন বন্ধু আমার আসার খবর পেয়ে বাড়িতে চলে আসলো। সারা দিন খুব আনন্দের মধ্য দিয়ে কাটলো। ক্লান্ত হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের শব্দে ঘুম ভাঙলো। রাজ ফোন করেছে। হ্যাঁ রাজ, বল কি হয়েছে? দোস্ত, তানহা সুইসাইড করার চেষ্টা করেছিল। তুই তাড়াতাড়ি সিটি হাসপাতালে চলে আয়। তানহার অবস্থা অনেক খারাপ, যে কোনো সময় কিছুটা হয়ে যেতে পারে। রাজের কথা শুনে তো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তানহা, তুমি এরকম কি জন্য করলে? আমিও যে তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তোমার উপর তো শুধু আমার অভিমান ছিল, আমার অভিমানটাও ভাঙাতে পারলে না। তুমি এরকম কেন করলে? চোখের পানি মুছে শার্টটা গায়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। গাড়িটা ঝড়ের গতিতে চালাতে লাগলাম। একটু পরে হসপিটালে পৌঁছে গেলাম। গিয়ে দেখি তানহার বাবা মা কেবিনের বাইরে বসে আছে। রাজ আর লিজা এক পাশে দাঁড়িয়ে আছে। তানহার বাবা আমাকে দেখে দৌড়ে আসলো। মাহফুজ বাবা আমাকে তোমার ব্যাপারে সবকিছু বলেছে। দেখো না, আমার পাগলিটা তোমাকে পাবে না বলে কি পাগলামো করছে। আমি জানি যে তোমাকে তানহা অত্যাচার করেছে, কিন্তু এটাও সত্য যে তানহা তোমাকে খুব ভালোবাসে। সেটা প্রমাণ আমার নিজেরা। প্লিজ আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও। বলে কাঁদতে থাকলেন। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবকিছু দেখতেছি। একটু পর অপারেশন রুম থেকে ডক্টর বের হয়ে দৌড়ে গেলাম। ডক্টর, রোগীর কি অবস্থা? আপনাদের চিন্তার কোনো কারণ নাই, রোগী বিপদ সীমার বাইরে আছে। যদি সময় মতো না নিয়ে আসতেও তাহলে কিছু একটা হয়ে যেত। যাই হোক, এখন আপনারা দেখা করতে পারেন রোগীর সাথে। আমি বাদে সবাই কেবিনে চলে গেল। একটু পরে আঙ্কেলরা বেরিয়ে আসলেন। মাহফুজ বাবা, তানহা তোমাকে ভিতরে ডাকছে। ভিতরে চলে গেলাম। তানহা বেডে শুয়ে আছে। আমাকে দেখেই মুখটা ঘুরিয়ে নিল। আমি গিয়ে ওর পাশে বসলাম। তানহা, আমি সরি, আর কখনো এমন হবে না। একদম চুপ, কোনো উত্তর নাই। তানহা, আই এম সরি, আমাকে মাফ করে দাও। কোনো কথাই নাই। পাশের থেকে একটা সিরিঞ্জ নিয়ে হাতে ধরলাম। তানহা, তুমি যদি এখন কথা না বলো তাহলে এটা আমার হাতে ঢুকিয়ে দিব। এবার মাহফুজের দিকে মাথা ঘুরে তাকায় তানহা। ওইটা হাতে থেকে ফেলে দাও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মাহফুজ হাত থেকে সিরিঞ্জটা ফেলে দিল। তানহা, আমাকে মাফ করে দাও। আমি সত্যি তোমাকে ভালোবাসি। একবার তোমার অভিমানটা ভাঙাতে পারতে নাকি? তোমার কিছু হয়ে গেলে নিজেকে কিভাবে ক্ষমা করতাম আমি? বলো, আমাকে মাফ করে দিয়েছো। মাফ করতে পারি একটা শর্তে, আমাকে বিয়ে করতে হবে আর এখন কিস করতে হবে। ওই প্রথম শর্ত মানতে পারবো, কিন্তু দ্বিতীয়টা এখন না, সেটা বিয়ের পর। তোমাকে এখন কিস করতেই হবে, না হলে এমন অবস্থা করব যা ভাবতে পারবে না। বলেই মাহফুজের মাথাটা টান দিয়ে ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। এই পাঠকরা এখনো কি করছেন? যান, ভাগেন এখান থেকে। আমার বুঝি লজ্জা করে না? যান, বিয়েতে আসবেন সবাই, আর নিজেরা বিয়ে করে মজা নেবেন। বাকিটা ইতিহাস হয়ে থাকবে। সবাই ইতিহাস থেকে পড়ে নেবেন। সমাপ্ত।